আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের থার্ড লেকচারে, চলতরিতের থার্ড লেকচারে। আমরা আজকের ক্লাসে কিছু অ্যাডভান্স টপিক নিয়ে ডিসকাস করবো বলতে ভুল হচ্ছে। ভাইরা অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আসছি, যাদের দরকার ওরা পড়ে নিবা। আর তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড যে টপিকগুলো আছে, ভাইরা ওই জিনিসগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি। ওই জিনিসপাতিগুলো রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে তোমাদের আজকে ভাইরা ক্লাসে তোমরা করবা মেনলি, ভাই করবো না। তো ভাই দেখাবো আর কি যে কিভাবে করতে হয়। মেকাল আব্দুল্লাহ বলতেছে, ভাই কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? আজকে ভাইয়া এই যে দেখো, ভাইয়া পড়াশোনা করছে এমএমই তে। ঠিক আছে, ম্যাটেরিয়ালস মেটালার্জিক্যাল প্রতিটা লেটারের ফার্স্ট ওয়ার্ড এমএমই, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সো ভাই এই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আপনি একটু সিক আর কি, সো মাঝে মাঝে হয়তো কাশির সাউন্ড আসতে পারে, একটু কনসিডার করবা। ঠিক আছে। আর আজকে ভাই ক্লাসে কি কি টপিক নিয়ে আসছি, আজকে ভাইরা ক্লাসে কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আসছি। ভাই পড়াবো না, যেগুলো তোমাদের মনে হয় যে তোমার করা উচিত বা তোমার জানা উচিত, ওই জিনিসগুলো নিজে পড়ে নিবা। ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল। আচ্ছা, ম্যাটেরিয়ালস তো বুঝো, মানে বস্তু বা ধাতব জিনিসপাতিগুলা বা বস্তু। ঠিক আছে, ওইসব জিনিসপাতি রিলেটেড বস্তু, এখানে ধাতু অধাতু যা কিছু আসতে পারে। মেটালার্জিক্যাল মানে তোমার মেটালস গুলা ইউজ করে বিভিন্ন শেপ সাইজ বা বিভিন্ন প্রপার্টিজ বের করে নিয়ে আসা। লাইক সেমিকন্ডাক্টরের নাম শোনো নাই? সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর বা তুমি যে গাড়িটাতে চড়ো, বাসটাতে চড়ো, সো ওই বাস বা গাড়ির মেটাল গুলা বা যে শীট গুলা বানাইছে, ওইগুলা কি এমনি চলে আসছে? এমনি কিন্তু চলে আসে নাই। ওইগুলা কি করছে, আমরা যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট আছে বা মেটালার্জিস্ট আছে, ওরা চিন্তা ভাবনা করছি যে কোনটার সাথে কোনটা কত পার্সেন্ট মিশাইলে ওই জিনিসগুলা স্ট্রং হবে, একটু শক্ত হবে। তারপর ধরো কোন একটা স্পেসশিপ আমাদের ভূমি থেকে স্পেসে যাবে, সো মাঝখানে তো অনেক ফেস ইয়ে করে যেতে হয়, রাইট? অনেক ফেস চেঞ্জ করে যেতে হয়। যেমন আস্তে আস্তে যখন উঠতে থাকবা উপরের দিকে যখন আস্তে আস্তে উঠতে থাকবা, তখন কি হয় বলতো? আস্তে আস্তে টেম্পারেচার কমে, দেন সাডেনলি টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, দেন সাডেনলি টেম্পারেচার আবার কমতে থাকে। ঠিক আছে, সাডেনলি টেম্পারেচার আবার কমতে থাকে। সো এরকম টেম্পারেচার বাড়বে কমবে, সো ওই রকম যে অনেক বেশি বেড়ে যাচ্ছে, অনেক বেশি কমে যাচ্ছে। প্রেসারের ব্যাপার স্যাপার গুলা থাকে, অক্সিজেনের অ্যাভেলেবিলিটির ব্যাপার স্যাপার গুলা থাকে। এই যে ওভারঅল এত এনভায়রনমেন্টাল ডিফেক্টের মাঝেও আমার এমন কিছু দিয়ে স্পেসশিপটাকে ডিজাইন করতে হবে, যাতে আমার স্পেসশিপটা এই সবকিছু ওভারকাম করে আমাদের স্পেসে যেতে পারে। সো ওই রকম ব্যাপার স্যাপার গুলো কারা করে? মেটালার্জিস্ট যারা আছে, ঠিক আছে, মেটারিয়াল সায়েন্টিস্ট যারা আছে, না আমাদের মতো যারা গ্রাজুয়েট হয়ে বের হয়ে যায়, ওরাই করে। ঠিক আছে। আচ্ছা, বুয়েটের আইপি ডিপার্টমেন্ট মানে কি, তা কি বিষয়? আচ্ছা, আইপি না, এটা আইপিই। ঠিক আছে, এটা আইপিই। আচ্ছা, তোমরা তো বুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপারে জানতে ইচ্ছুক। ঠিক আছে, এটা আইপিই, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তোমরা আমাকে বলো যে এরকম কিছু হলে কি কেমন হয়, যে বুয়েটের প্রতিটা ডিপার্টমেন্টের একজন ভাইয়া বা আপুকে নিয়ে এসে আমরা ইন্টারভিউ করলাম। ঠিক আছে, তোমরা কোয়েশ্চেন করলা যে ভাইয়া এই ডিপার্টমেন্টের ব্যাপারে আমরা এই জিনিসপাতিগুলো জানতে ইচ্ছুক। ঠিক আছে, তোমাদের কেমন হয় বলো? তাহমিদ হাসান বলতেছে বেস্ট সাবজেক্ট কোনটা? বেস্ট ওর্স্ট বলতে কিছু নাই। তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাই সিএসসি ট্রিপলি মনে হয় বেস্ট, সিএসসি ট্রিপলি মনে হয় বাকিগুলো মনে হয় ওর্স্ট। ঠিক আছে, সো ব্যাপারগুলো আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। যেমন ভাইয়া যদি ভাইয়ার ডিপার্টমেন্টের কথা বলি, জাস্ট ভাইয়ার ডিপার্টমেন্ট হয়তো বইটার লাস্ট দিকে ডিপার্টমেন্ট, এটা ভাই এগ্রি করতেছি। ঠিক আছে, যারা মেরিট লাস্টের দিকে আসে, ওরা বইটার এই সাবজেক্ট গুলো নেয় আর কি। সো আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, সেমিকন্ডাক্টর নাম শুনছো? এখন মডার্ন ওয়ার্ল্ড পুরো সেমিকন্ডাক্টরের উপর দাঁড়ায় আছে, এটা তো অ্যাটলিস্ট বিশ্বাস করো। তুমি যে ফোনে ক্লাস করছো, ওইটা ভালো মতো অপারেট করতেছে ডিউ টু সেমিকন্ডাক্টর। আমি যে ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা ঠিকঠাক মতো ওই পাশে যাচ্ছে ডিউ টু সেমিকন্ডাক্টর। বা সবকিছু ঠিকঠাক মতো, এই যে এত বড় বড় তুমি শুনে থাকবা যে যখন আইসিটি পড়ছো, যে শুরুতে 12 কিলোবাইট, ঠিক আছে, 12 কেবির একটা মেমোরি রাখার জন্য আমার অনেক বড় একটা স্পেসের দরকার হইতো। এখন কি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সো এই ব্যাপারগুলো কেন আসতেছে? মেইনলি আমাদের ন্যানো টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে। ঠিক আছে,
মানে মেইনলি হচ্ছে ম্যাটেরিয়ালস গুলাকে আমি ন্যানো সাইজে দেখতে পারতেছি এই জন্য। বন্ধু হচ্ছে ন্যানো পার্টিকেল প্লাস সেমিকন্ডাক্টর দুইটা মিলে কি করতেছে আমার লাইফস্টাইল গুলাকে চেঞ্জ করে দিচ্ছে, অনেক জিনিসপাতি গুলো চেঞ্জ করতেছে। সো আমি যদি বলি ন্যানো পার্টিকেল বা ম্যাটেরিয়ালস এর ব্যাপার স্যাপারগুলো কার সাথে রিলেটেড? ম্যাটেরিয়াল সায়েন্টিস্টের সাথে রিলেটেড, রাইট? ম্যাটেরিয়াল সায়েন্টিস্টের সাথে রিলেটেড। এখন ব্যাপারগুলো হচ্ছে এরকম আর কি, ধরো তোমরা ইয়ে দেখছো ইয়ে ওই যে নাসা 2 দিন পর পর হচ্ছে কিছু লাইভ ব্রডকাস্ট করে যে ওদের স্পেস কোন একটা নক্ষত্র একটা ছবি দিছে, দেখছো কিনা বলো? সো ওই যে যেই সিস্টেম ইউজ করে ওরা ছবিটা তুলে, এটা কিন্তু আমাদের নর্মাল ক্যামেরা না, ঠিক আছে? নর্মাল ক্যামেরা কি হয়, নর্মাল ক্যামেরা যখন এত হিটের মধ্যে যাবে বা স্পেসের মধ্যে যাবে বা সূর্যের কাছাকাছি যাবে, ওই হচ্ছে পুড়ে যাবে। সো এখানে হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অপটিক্যাল এমিশন স্পেকট্রোস্কোপি, ওইএস মেশিন ইউজ করে ওই জিনিসটা করে। সো ওইটা করার জন্য তুমি জাস্ট অবাক হবা, ওই কত তুমি জাস্ট একটা রুমের মতো মানে 3 মিটার বাই 3 মিটার একটা শীট বানাইছে, শীট বানাইছে মেটালের। ওই শীটটা বানানোর জন্য ওরা $3 মিলিয়ন, $3 মিলিয়ন খরচ করছে, ঠিক আছে? $3 মিলিয়ন খরচ করছে। এখন খরচ কেন হয়েছে ওই জিনিসটা বুঝতে পারবো, বাট মেইন কথা হচ্ছে বানাইছে কারে দিয়া, আমার আমার মতো কোন একটা গ্রাজুয়েটেড মেটালার্জিস্ট দিয়ে বা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট দিয়ে, ঠিক আছে? সো ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এমন ভাবে ইভলভ করে যাতে সবগুলা জিনিসপাতি একসাথে ইন্টিগ্রেশন দরকার হয়। যেমন ট্রিপলির কোনো একটা সায়েন্টিস্ট যদি সার্কিট ডিজাইন না করতো, আমরা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট যতই হচ্ছে চিপসেট বানাই, যত হচ্ছে জিনিসপাতিগুলোকে ন্যানো লেভেলে নিয়ে আসি, আমাদের কিন্তু আসলে লাভ নাই। আর তোমাদের যারা নর্মাল মানুষজন আছে ওদের কিন্তু সরি, ওদের কিন্তু আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? তারপর হচ্ছে সিএসসি একজন কম্পিউটার প্রোগ্রামার যদি ঠিকঠাক মতো কম্পিউটার প্রোগ্রাম না করে, তুমি ইউজার ইন্টারফেস পাতা না, তুমি পেতা না, রাইট? সো সিএসসি এর দরকার আছে, ট্রিপলের দরকার আছে, ম্যাটেরিয়াল সায়েন্টিস্টের দরকার আছে, আবার আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো হচ্ছে ও যদি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশনের ব্যাপারে ঠিকঠাক মতো রিসার্চ বা ডেভেলপমেন্ট না করতো, তাহলে দেখা গেছে যে তুমি এখন যে ফোনটা 20,000 টাকা দিয়ে কিনতেছো, ওই ফোনটা হয়তো 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনে লাগতো। মানে মেইনলি প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রির মাঝে যে রিলেশনের ব্যাপার স্যাপার করছে ওরাই চিন্তা করে, মানে ব্লক চেইন যেটাকে বলে আর কি। ভাই এক্স্যাক্টলি জানি না, মানে আমার এখনো মনে আছে, বুঝছো? মানে আমি জাস্ট বলি আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারটা, আমি তো অন্য ডিপার্টমেন্টের ব্যাপারে জানি না, নিজের ডিপার্টমেন্টের ব্যাপারে বলতে হচ্ছে প্রাউড ফিল হয়। তারপর হচ্ছে এরকম মানে আমি যখন হচ্ছে 1-2 তে মানে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে পড়তেছি, তখন হচ্ছে আমাদের আচ্ছা ইয়ে চিনো তো ওই যে এনভিডিয়া গ্রাফিক্স চিনো না? এনভিডিয়া গ্রাফিক্স যারা হচ্ছে পিসি গেমিং করো বা গেমিং এর ব্যাপারে হালকা পাতলা আইডিয়া আছে, ওরা হচ্ছে এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের ব্যাপারে জানার কথা। সো ওই এনভিডিয়া গ্রাফিক্স কোম্পানি যে কোম্পানিটা যেটা আছে ওইটা তো হচ্ছে আমাদের একজন অ্যালামনাই, মানে হচ্ছে আমাদের বুয়েট থেকে ম্যাটেরিয়াল সায়েন্স থেকে গ্রাজুয়েট করা একজন আহ, শিক্ষার্থী হচ্ছে ওইখানে জব করতেছে, এখনো করতেছে। উনি কি করে জানো? উনি হচ্ছে 1 মাস জব করে, 1 মাস জব, এই যে RTX 4090, হ্যাঁ এক্স্যাক্টলি 1 মাস জব করে, আর বাকি 2 মাস 3 মাস বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। সো উনি টিল না, ওনার বয়স কত, 28-29 বছর হবে, উনি এখন পর্যন্ত মোটামুটি 140টা দেশ ঘুরে ফেলছে নিজের টাকায়। সো উনাকে হচ্ছে আমরা মানে কৌতূহলে বসে ভাই জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনার স্যালারি রেঞ্জটা কেমন, মানে উনি আমাদের মতো দেখতে, তুমি অবাক হবা, আপনার স্যালারি রেঞ্জটা কেমন? উনি বলতেছে মোটামুটি 10 থেকে 12 কে US ডলার। এখন 10 থেকে 12 কে মানে কত, বাংলাদেশে প্রায় 1.5 লাখ টাকার মতো চলে আসে এখন যদি হিসাব করি, তখন হয়তো 1 লাখ 1,10,000 টাকা আসতো। সো আমরা নর্মালি নিলাম যে 1 লাখ 1,10,000 টাকা মাসে, এটা দিয়ে তো ঘুরে কিভাবে, হয়তো কোম্পানি ঘুরাই। বাট কথা যত বাড়াইতেছি তখন জাস্ট শুনে অবাক হচ্ছে, উনি পার ডে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, পার ডে উনি 10 থেকে 12 কে USD চার্জ করে, ঠিক আছে? উনি কিন্তু অন্য কিছু না, উনি হচ্ছে কি জাস্ট ডিজাইনার। মানে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট যেগুলো আছে এগুলো হচ্ছে কম্পিউটেশন, আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, মানে সব সায়েন্সেরই, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর একটা হচ্ছে কম্পিউটেশনাল। সিএসসি শুধুমাত্র কম্পিউটেশনাল আছে, এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপারগুলো খুব কম। ট্রিপলের দুইটাই আছে, মানে বাকি সব ডিপার্টমেন্টের দুইটাই আছে। সো আমাদের যেই কম্পিউটেশনাল ব্যাপার স্যাপারগুলো আছে, মানে ওইটাকে আমরা ডিজাইন করা বলতে পারি, যে কম্পিউটারের সামনে বসে বসে ডিজাইন করা। সো হচ্ছে একটা দিন 8টা to 5টা কাজ করার জন্য ওই কোম্পানি থেকে মোটামুটি কত 1 থেকে 1.5 লাখ টাকা চার্জ করে পার ডে। সো উনি 1 মাস সুন্দর মতো কাজ করে, বাকি 2 মাস 3 মাস ঘুরে বেড়ায়। এন্ড ওনার এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? ওই ঘোরার ফাঁকে হয়তো একদিন আমাদের বইটা আসছিল, দেন আমাদের প্রোগ্রাম হচ্ছিল, ওনাকে হচ্ছে প্রোগ্রামে আনা হয়েছে, উনি ইনভাইটেড ছিল না, ঠিক আছে? ইনভাইটেড ছিল না বলতে এমন না যে আহ, জোর করে আসে না, আমরা ইচ্ছা করে গিয়ে রিকোয়েস্ট করে আনছি জাস্ট শোনার জন্য যে উনি আসলে কি করতেছে, ঠিক আছে? শুনবা না তো তুমি এই জিনিসপাতিগুলো শুনবা। আরেকটা কথা বলি, টয়োটা কারের নাম তো শুনছো, টয়োটা কার যেটা আছে। সো
কারের ব্যাপার স্যাপারগুলো কি জানো? এগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে। সো এশিয়ান সাবকন্টিনেন্টে ২ জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে। ঠিক আছে? ২ জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে। এর মধ্যে একজন আমাদের ডিপার্টমেন্টের, মানে এমএমই ডিপার্টমেন্টের বুয়েটের। আরেকজন হচ্ছে ইন্ডিয়ার। জাস্ট চিন্তা করো। টয়োটা যে কার কোম্পানি আছে ওই কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, সরি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বলতে পারো যে কোঅর্ডিনেটর। ঠিক আছে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটর। সো উনি ওই রকম ২ জন মানুষ আছে প্রতিটা সাবকন্টিনেন্টের মধ্যে। এশিয়ার মধ্যে একজন হচ্ছে ইন্ডিয়া থেকে, আইআইটি থেকে, আরেকজন হচ্ছে আমাদের বাংলাদেশের বুয়েট থেকে, যিনি হচ্ছে এমএমই টিচার, আমাদের প্রফেসর। হয়তো নেক্সট সেমিস্টার উনি ক্লাস নেবেন, আমরা এখনো পাই নাই। সো মুদ্রা কথা হচ্ছে ব্যাপারটা এরকম, তুমি হচ্ছে হয়তো এমএমই বলতে পারো লাস্টের দিকে, হয়তো বা মনে হতে পারে যে ট্রিপল সিএসি নিয়ে পড়বো, ভাইয়া সব ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট তার জায়গা হচ্ছে সেরা। ঠিক আছে? এখন আরো কথা বলি, যেমন তুমি একটা নাম শুনবা, ইউআরপি, আরবান রিজিওনাল প্ল্যানিং। ঠিক আছে? So, আমার মনে আছে, মানে আমাদের হচ্ছে এখন ক্যাপস্টোন প্রজেক্ট করাই। ক্যাপস্টোন প্রজেক্ট কি জানো? ক্যাপস্টোন প্রজেক্ট হচ্ছে ধরো রিয়েল লাইফ কিছু প্রবলেম, যেমন আমি যদি কক্সবাজারের কথা বলি, কক্সবাজারে সবাই কিন্তু বিশুদ্ধ পানি খাইতে পায় না, লবণাক্ত পানি খাওয়া লাগে। এটা এটা তোমরা অবশ্য ওইদিকে গেলে হচ্ছে বুঝতে পারবা। অথবা পিওর যে ওয়াটার ওই জিনিসটা পায় না। এখন বলতে পারছো ভাইয়া পিউরিটি ইউজ করে কেন আমি ওই জিনিসটাকে মডিফাই করতে পারছি? পিউরিটি কতটুকু করবা? গোসল করার জন্য তো নরমাল পানি লাগবে। লবণাক্ত পানিতে গোসল করলে কিছুদিন পর চোখ চামড়া হচ্ছে রোগ বা রোগবালাই দেখা দিবে, রাইট? সো ওই যে মাস অ্যামাউন্টে পিওর করার জন্য আমাদের আসলে ওইভাবে কোনো সিস্টেম ডেভেলপ হয় নাই বাংলাদেশে। সো এটা নিয়ে হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্টে আমাদের মনে আছে 16 ব্যাচ, মানে এইচএসসি 2016 সালে যারা দিয়েছিল, ওনারা হচ্ছে একটা প্রজেক্ট করছিল, ক্যাপস্টোন প্রজেক্ট, মানে হচ্ছে এরকম যে রিয়েল লাইফ কিছু প্রবলেমের সলিউশন করা। সো ওনাদের এই প্রজেক্ট এশিয়ান কিছু বিজনেস মডেল, বিজনেস ইয়ে কি বলো, বিজনেস হচ্ছে সম্মেলন হয়, ওই সম্মেলনগুলো হচ্ছে ওনাদের মডেলটা ফার্স্ট হয়েছিল। এবং এখন পর্যন্ত 2016 থেকে 2025 ওনাদের বিজনেস, মানে ওইটা ওই প্রজেক্ট থেকে হচ্ছে বিজনেস দিছে, দিয়ে হচ্ছে ওনাদের যে মডেলটা আছে, মডেলটা হচ্ছে বিজনেস রূপে দাঁড়াইছে। 5 জন ছিল, 5 জন হচ্ছে শেয়ার শেয়ার হিসেবে বিজনেসটা দিছে। এখন ওনাদের ওই কোস্টাল এরিয়ার যে পানিগুলো আছে, পানিগুলার পিওর করার যে বিজনেস, এটা $1 মিলিয়ন ছাড়াই গেছে। ঠিক আছে? $1 মিলিয়ন ছাড়াই গেছে। মানে বুয়েট থেকে পড়ে আসলে তুমি মাল্টি ভ্যারিয়েশন এ কাজ করতে পারবা। তুমি জাস্ট চিন্তা করো, একজন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার হয়তো ভাবছে রিসার্চ করবে, একাডেমিক কাজ করবে, বাট এখন ওরা বিজনেসম্যান। বাংলাদেশের টপ কিছু বিজনেস, মানে একই সাথে বিজনেস করতেছে মানুষের ভালো কাজ করার জন্য। সো এরকম টপ কিছু বিজনেসের মাঝে এটা একটা। ঠিক আছে? সো জিনিসপাতিগুলো তোমাদের জানাইলে না হয় জানবা, শুনবা। বুঝতে পারছো? তোমরা তো এইচএসসি পার হয়ে আসছো, রাইট? এইচএসসি পার হয়ে আসছো, তোমার সুপার কন্ডাক্টরের ব্যাপারে আইডিয়া আছে না? সুপার কন্ডাক্টর, রাইট? সুপার কন্ডাক্টরের ব্যাপারে কিন্তু আইডিয়া আছে। সো আমাদের হচ্ছে এখন কত, আমরা হচ্ছে এখন আমাদের হচ্ছে এখন 3rd ইয়ার চলতেছে। 3rd ইয়ার হচ্ছে আমরা একটা কোর্স করতেছি, ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ, মানে একটা পদার্থের মধ্যে কি কি প্রপার্টি ইন্টিগ্রেট করা যায়, কি কি প্রপার্টি কন্ট্রোল করা যায়। ঠিক আছে? ওই যে এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি, মানে একটা পদার্থ কখন সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে, কখন সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে না। সো এই জিনিসপাতিগুলো আস্তে আস্তে যখন জানতে, মানে যত জানবা তুমি ততই ইন্টারেস্টিং লাগবে, যে না ব্যাপার স্যাপারগুলো আসলে ইন্টারেস্টিং, আসলে জিনিসপাতিগুলো নিয়ে অনেক কিছু করার আছে, অনেক কিছু জানার আছে। সো এই জিনিসপাতিগুলো ইঞ্জিনিয়ারিং এ যখন পড়তে আসবে তখন জানবা। মেডিকেলও খারাপ না, মেডিকেলও ভালো, বাট তোমার যদি জানার ইচ্ছা থাকে, এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, মেডিকেল অনেক আছে, বাট এখানে প্রেশার অনেক বেশি। ঠিক আছে? ট্রাই করবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটু ফোকাস করার জন্য। সো আজকে হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে আসছি, এর মধ্যে ভাইয়ারা হচ্ছে জাস্ট ইনফাইনাইট সার্কিট পড়াবো, মিলম্যান থিওরেম গুলো দেখাবো, আর বাকি জিনিসপাতিগুলো তোমরা নিজেরা দেখে নিবা। ঠিক আছে? এগুলো লাগবে না ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই আসবা। সুপার কন্ডাক্টিভিটি কোন অবস্থাকে বলা হয়? আচ্ছা, বস্তু যখন মানে প্রত্যেকটা পদার্থের কিন্তু একটা রোধ থাকে, রাইট? প্রত্যেকটা পদার্থেরই একটা রোধ থাকে। সো একটা বস্তু যখন হচ্ছে উইদাউট এনি রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লো করে, সো ওই ব্যাপারগুলোকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি, মানে কোনো রোধ থাকবে না বস্তুর। ওই জিনিসটাকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। ইনশাল্লাহ যাওয়া লাগবে, কেন যাওয়া না ভাইয়া? যাওয়াই লাগবে তোমাদের। আমাদের গত ব্যাচ থেকে কিন্তু মোটামুটি কয়জন, অনেকেই বইটা কিন্তু চান্স পাইছে। ঠিক আছে? সো ওই লেভেল পর্যন্ত যাইতে পারো। তোমার এর জন্য কি করা লাগবে? তুমি একা গেলে হবে না। সো আরেকটা ব্যাপার হচ্ছে এরকম, ধরো ভাইবার পার্সোনাল অপিনিয়ন বলি আর কি। এখন অনেক ফ্রেন্ড আছে তোমাদের, ঠিক আছে? এখন তোমাদের অনেক ফ্রেন্ড আছে, আমারও ছিল তোমাদের লেভেলে থাকতে। আফটার অ্যাডমিশন তোমাদের ফ্রেন্ড অনেক কমে যাবে।
অনেক কমজোর বলতে হচ্ছে তোমার যে ফ্রেন্ডটাকে তুমি ক্লোজ ভাবতা, অনেক অনেক ক্লোজ, মানে জানে রেগার দোস্ত, ওকে ছাড়া তুমি একটা চায়ের মধ্যে চুমুক দাও না, ওকে ছাড়া তুমি কোথাও হাঁটতে বেরো না, ওকে ছাড়া তুমি কোথাও ধরো পড়তে যাও না। সো এরকম অনেক ফ্রেন্ড আছে, তুমি হচ্ছে যখন অ্যাডমিশনে দেখবা তোমার ভালো জায়গায় হয়ে গেছে, ওর হয় নাই, অথবা ওর ভালো জায়গায় হয়ে গেছে, তোমার হয় নাই। সো তোমাদের মাঝে হচ্ছে বিচ্ছেদ ক্রিয়েট হবে বা একটু দূরত্ব ক্রিয়েট হবে। সো এই জন্য কি করা উচিত? ভাইয়ের একটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, সাকসেস যখন হবা দুজনেই হও। তোমরা যারা কোর্স করতেছো ভালো কথা, তোমরা যারা কোর্স করতেছো ভালো কথা, তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ড যেগুলো আছে ওগুলাকে জোর করাই না ভর্তি করাই দাও, যে দেখ এখানে পড়তেছে তুইও পড়, ঠিক আছে, দেখ এখানে পড়তেছে তুইও পড়, দুজনে মিলে আমরা যাবো, একা কেন যাবো, দুজনে মিলে গিয়ে জিনিসপাতিগুলো এক্সপ্লোর করবো, ঠিক আছে। সো এই জিনিসপাতিগুলো মাস্ট করবা, মাস্ট মাস্ট করবা। সরি। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা এটা করবো। ওকে, এখানে হচ্ছে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, ১, ২, ৪, ৮, ১৬ এবং এভাবে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে। অনেক ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে ভাই? পড়াশোনা তো করতে হবে নাকি? বিয়ে হয়ে গেলে কি পড়াশোনা লাগে না? লাগবে তো, রাইট? ঠান্ডা লাগছে না ভাই, আমার অবস্থা খারাপ, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা সবকিছু আছে। ঠিক আছে? একটু হ্যাসেল থাকতে পারে, বাট প্যারা নাই, তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে? এটা একটু সলভ করো, এটা একটু সলভ করে দেখো। এই মোস্তাক, তোর কি দেখে মনে হয়েছে যে আমি অনেক আহ, মজায় আছি বলো? বল, তোর কি দেখে মনে হয়েছে যে আমি অনেক মজায় আছি? মানে এক্স্যাক্টলি কি দেখে মনে হয়েছে যে আমি অনেক মজায় আছি? হুম 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 হুম। বল ভাই, এক্স্যাক্টলি কি দেখে মনে হয়েছে যে আমি আসলে অনেক মজায়, সরি, মজায় আছি? তাহমিদ বলতেছে 1 ওহম মেবি, সিয়াম বলতেছে 16 ওহম। একজন এক এক অ্যান্সার কেন? বাহ মুস্তাক, ভেরি গুড। আচ্ছা দেখো, এই জিনিসটা কেমনে করবা? এই জিনিসটা কি ইনফাইনাইট পর্যন্ত যাবে? আমাকে বলো তো, ইনফিনিটির সাথে ১ যোগ করা বা ২ যোগ করা বা ১৫-২০ যোগ করা বা ইনফিনিটি থেকে ১৫-২০ বিয়োগ করা, এই জিনিসটা কি কোনো কিছু চেঞ্জ করে? ইনফিনিটির মধ্যে কোনো কিছু নতুন এক্সট্রা এড করে বা এক্সট্রা বাদ দেয় কিনা? মানে ইনফিনিটিতে আমি যাই যোগ করি ওইটা ইনফিনিটি হয়, ইনফিনিটি থেকে যাই আমি বিয়োগ করি ওইটা কি ইনফিনিটি হয়, রাইট? ওটা তো আমরা জানি। জানি কিনা বলো? জানি। সো আমার রেজিস্ট্যান্স কি আসবে বলো তো? আমার রেজিস্ট্যান্স আসবে হচ্ছে এই যে, সবগুলা কিভাবে আছে দেখো তো, সবগুলো হচ্ছে দুইটা এন্ড পয়েন্টে আছে, রাইট? সবগুলা কি আছে? দুইটা এন্ড পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে এ পয়েন্ট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের বি পয়েন্টের মাঝে। এই যে সবগুলাই দুইটা এন্ড পয়েন্টের মাঝে আছে, রাইট? সবগুলাই কি দুইটা এন্ড পয়েন্টের মাঝে আছে। এটা তো আমরা জানি। দুইটা এন্ড পয়েন্টের মাঝে থাকলে আমরা কিভাবে বলতে পারি রোধগুলা কিভাবে আছে? সিরিজে নাকি সমান্তর, শ্রেণীতে? সরি, সিরিজ মানে তো শ্রেণী, সিরিজে নাকি প্যারালাল আছে বলো? এই দুইটা রেজিস্ট্যান্স কিভাবে আছে? সিরিজে নাকি প্যারালালে? প্যারালাল আছে, রাইট? এগুলো দেখে বোঝাচ্ছে প্যারালাল আছে। সো প্যারালাল যদি থাকে, প্যারালালে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, প্যারালালে আমরা তুল্যরোধ কেমনে বের করি?
প্যারালালে আমরা তুল্যরোধ কেমনে বের করি বলতো? প্যারালালে আমরা তুল্যরোধ কেমনে বের করি? আমরা তুল্যরোধ বের করেছে 1/rp সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এভাবে কি চলতে থাকবে, রাইট? এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এভাবে তো আমরা বের করি নাকি? এভাবে তো আমরা বের করি, রাইট? এভাবে যদি বের করি, সো আমি যদি আরপি বের না করে 1/rp বের না করে আরপি বের করতে চাই, তাহলে আমি কি লিখবো? এটাকে পুরাটাকে ইনভার্স করে দিব। এটা তো আমরা জানি, পুরাটাকে আমরা ইনভার্স করে দিব। ইনভার্স যদি করি, এখন ভ্যালুগুলো বসাও তো। ভ্যালুগুলো যদি বসাই, 1/1 প্লাস 1 বাই পরেরটা হচ্ছে 2, পরেরটা কত 4, 1/4 পরেরটা কত 8, 1/8। আচ্ছা, আর লিখতে হবে না, এগুলা দিয়ে হয়ে যাবে। এগুলাকে কি করবো? আমি ইনভার্স করব। ভালো কথা, ইনভার্স করব। ইনভার্স করতেছি। এখন দেখো কি আসে। ওকে, ইনভার্স করতেছি। এখন দেখো এটা যদি আমি একটু সাজায় লিখি, তাহলে কি আসতেছে? 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, এরকমই তো। এখন দেখো এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আমি যদি প্রথম ওয়ানটা বাদ দেই, তাহলে দেখো পরবর্তী কি আসতেছে? হাফ, 1/4, 1/8। তোমরা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথ যখন পড়তেছিল, ওইখানে ধারা ছিল। ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারা মানে কি? এদের পরবর্তী পদ থেকে যখন আগের পদটা বাদ দিবা, বিয়োগফল অলওয়েজ সেম আসবে। ঠিক আছে, ধরো 2 নাম্বার থেকে 1 নাম্বার পদ বাদ দিবা, 3 নাম্বার থেকে 2 নাম্বার পদ বাদ দিবা, 4 নাম্বার থেকে 3 নাম্বার পদ বাদ দিবা, 5 নাম্বার থেকে 4 নাম্বার পদ বাদ দিবা, বিয়োগফল কি আসবে? সবসময় সেম আসবে। এই রকম ধারাগুলোকে আমরা বলতেছি সমান্তর ধারা। বাট এখানে দেখো, তুমি হাফকে যখন 1/2 কে যখন তুমি হাফ দিয়ে গুণ করতেছো, 1/4 আসতেছে। 1/4 কে যখন তুমি হাফ দিয়ে গুণ করতেছো, 1/8 আসতেছে। 1/8 কে যখন তুমি হাফ দিয়ে গুণ করবা, 1/16 আসবে। 1/16 কে যখন হাফ দিয়ে গুণ করবো, 1/32 আসবে। তার মানে কি, এখানে কিছু একটা ভ্যালু আসতেছে, যেটা দিয়ে আমি গুণ করলে ভ্যালুটা পরবর্তী ভ্যালুটা সমান আসতেছে। পরবর্তী ভ্যালুটা সমান আসতেছে। এরকম ধারাগুলোকে বলছে কি করতেছি? গুণ করতেছি, গুণোত্তর ধারা। তার মানে এই যে ধারাটা, এই ধারাটা কি? এই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। সো আমার হচ্ছে এই গুণোত্তর ধারার কি বের করতে হবে? যোগফলটা বের করতে হবে হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত, দেন ওয়ানের সাথে অ্যাড করে ইনভার্স করে দিতে হবে। সো তোমরা হচ্ছে গুণোত্তর ধারার আমরা হচ্ছে গুণোত্তর অসীম ধারার যোগফল কেমনে বের করি বলতো? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ কি? এ হচ্ছে প্রথম পদ। এ হচ্ছে কি? প্রথম পদ। এ প্রথম পদের মান কত বলো? আমার গুণোত্তর ধারা থেকে হাফ থেকে, রাইট? প্রথম পদের মান হাফ। আর আর হচ্ছে সাধারণ অনুপাত কত বলতো? সাধারণ অনুপাত সেকেন্ডটাকে প্রথমটা দিয়ে ভাগ করো, অথবা থার্ডটাকে সেকেন্ডটা দিয়ে ভাগ করো, অথবা ফোর্থকে তুমি থার্ড দিয়ে ভাগ করো, দেখবো হচ্ছে এটা হাফ আসতেছে। এটা নিজে নিজে করে নেবা, ঠিক আছে? এটা হাফ আসতে যদি আসে, তাহলে হচ্ছে ভাইরা বসাবো এখানে। এর বেলা কত? হাফ। এটা হচ্ছে 1 মাইনাস হাফ। সো এটা আসবে হচ্ছে 1। ঠিক আছে, ইনফিনিটি পদ হচ্ছে 1 আসবে। ঠিক আছে, পদ হচ্ছে 1 আসবে। তার মানে হাফ, 1/4, 1/8, 1/16, 1/32, সবগুলা ভ্যালু যখন আমি যোগ করতে থাকবো, কতক্ষণ পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত যোগ করতে থাকবো, আমার ভ্যালু আসবে কত? 1। সো 1 যদি আসে, আগে থেকে একটা 1 ছিল, পরবর্তীতে আরো একটা 1 আসছে, আমি পরে এটাকে ইনভার্স করে দিব। তার মানে অ্যাকচুয়ালি ভ্যালু আসবে হচ্ছে হাফ ওহম। তার মানে এই দুইটার যে তুল্যরোধ আসবে কত? তুল্যরোধ আসবে হচ্ছে হাফ ওহম। সরি, বুঝতে পারছো? এই হাফ ওহম আসবে। হাফ ওহম, হ্যাঁ হাফ ওহম আসবে। বুঝতে পারছো না বলো? ওকে, এখন এই প্রবলেমটা দেখো, আমরা হচ্ছে ভিজুয়ালি করতে পারবো বাই চমক হাসান। চমক হাসানকে চিনো? চমক হাসানকে চিনো কিনা বলো? চমক হাসান ভাইয়া, মানে উনি আমাদের বইতেই 2002-3 ব্যাচের, আই গেস নট শিওর। উনি হচ্ছে এই জিনিসগুলোর একটা ভিজুয়াল আমাদের হচ্ছে সলিউশন দিছে আর কি। সো ভাই হচ্ছে ওই জিনিসটা তোমাকে দেখাবো, যে ভিজুয়ালি এটা কিভাবে সলভ করা যায়, ভিজুয়ালি এটাকে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, সো আমরা হচ্ছে আগে ভিজুয়াল সলভটা দেখে আসি, দেন হচ্ছে জিনিসপত্রগুলো একটু দেখবো। সো ভিজুয়াল সলভ হচ্ছে এখানে দেখো, তুমি কি করতে পারো? তুমি জাস্ট আমাদের ধারাটা একটু খেয়াল করো। 1 প্লাস ধারাটা কি? হাফ প্লাস 1/4, 1/8। ধারাটা কি? ধারাটা হচ্ছে হাফ, 1/4,
1/8, 1/16, 1/32, এভাবে কি চলতে থাকবে? এটাই কি আমাদের ধারাটা, রাইট? এটা হচ্ছে আমাদের ধারাটা। সো আমরা কি করব? আমরা হচ্ছে একটা সার্কেল কনসিডার করব। আমরা হচ্ছে একটা সার্কেল কনসিডার করব। ধরো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল এবং সার্কেলের পুরাটা অংশ আমাদের হচ্ছে 1 কে রিপ্রেজেন্ট করতেছে। মানে একটা পূর্ণ অংশ মানে কি 100%, 100% কে যদি আমরা পার্সেন্টেজ না করি, ফ্র্যাকশন ওয়াইজ বলি তাহলে কি 1, 1। এখন আমি কি করব? এই সার্কেলটাকে হচ্ছে 2 টা অংশে ভাগ করে নিব। কি করব? 2 টা অংশে ভাগ করে নিব। এই যে ধরো 2 টা অংশ হচ্ছে আমি ভাগ করে নিলাম। 2 টা অংশ হচ্ছে আমি ভাগ করে নিলাম। এখন আমাকে বলো সার্কেলের 2 টা অংশে যেহেতু ভাগ করছি, সার্কেলের এপাশ ওপাশ কতটুকু কতটুকু আছে বলো আমাকে? সার্কেল কি এখন সমান 2 টা অংশে ভাগ হয়ে গেছে। তার মানে কি এই পাশে আছে হচ্ছে আমাদের হাফ আর ওই পাশে হচ্ছে আমাদের হাফ, রাইট? ওই পাশে হচ্ছে আমাদের হাফ। এখন আমি কি করব? এই হাফকে আরো 2 টা অংশে ভাগ করে নিব। এই হাফকে আমি আরো 2 টা অংশে ভাগ করে নিব। যদি 2 টা অংশে ভাগ করে নিই, উপরে কতটুকু থাকবে? হাফের অর্ধেক, তার মানে 1/4। আর এই পাশে কতটুকু থাকবে? 1/4, রাইট? আমি কি করব? এই 1/4 কে আরো 2 টা অংশে ভাগ করে নিব। 1/4 কে যদি আরো 2 টা অংশে ভাগ করে নিই, উপরে কতটুকু থাকবে? 1/8 আর নিচে কতটুকু থাকবে? 1/8। এটাও 1/8। ঠিক আছে? এটাও 1/8। সো এই 1/8 কে নিচের 1/8 কে আমি আরো 2 টা অংশে ভাগ করে নিব। যদি 2 টা অংশে ভাগ করে নিই, এটা কত আসবে বলো তো? এটা আসবে হচ্ছে 1/8 এর অর্ধেক, তার মানে 1/16। এবং এটাও 1/16 কে রিপ্রেজেন্ট করতেছে। এবং 1/16 কে যদি আমি আরো অর্ধেক করি, 1/16 কে যদি আমি আরো অর্ধেক করি, 1/16 কে যদি আমি আরো অর্ধেক করি, তাহলে এই জিনিসটা আমার কি বোঝাবে? 1/32। এবং এই জিনিসটা কি বোঝাচ্ছে? 1/32। মানে এইভাবে যদি অর্ধেক করতেই থাকি, আমি কি অসীম সময় জুড়ে অর্ধেক করতে থাকবো? 1/32 এর পরের যে অর্ধেকের ভ্যালুটা, এটা আসবে হচ্ছে 1/64। এর পরের যে অর্ধেকের ভ্যালুটা, ওটা আসবে হচ্ছে 1/128। তার মানে কি এভাবে আমি কাটতেই থাকবো, কখনো কি কাটাটা শেষ হবে না। ঠিক আছে? এখন ব্যাপারগুলো হচ্ছে তুমি দেখো, বৃত্তের দিকে দেখো। তুমি যদি এই 1/32, এই 1/16, এই 1/8, এই 1/4, এই 1/2 সবগুলো তুমি এড করতে, তাহলে কি পুরা বৃত্তটা পাইতা না? একটা কমপ্লিট বৃত্ত পাইতা, একটা কমপ্লিট সার্কেল পাইতা। সো একটা কমপ্লিট সার্কেলকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম? 1 দিয়ে। তার মানে এই যে ব্যাপার স্যাপার গুলো আছে ইনফিনিট পর্যন্ত আমি যোগ করতে থাকবো, এই ব্যাপারটার ভ্যালুটা কত আসবে? ভ্যালু আসবে হচ্ছে 1। ঠিক আছে? সো এটা হচ্ছে আমি ভিজুয়ালিও বলতে পারতেছি। ঠিক আছে? ভিজুয়ালিও বলতে পারতেছি। আমি হচ্ছে সার্কেলটাকে 2 টা অংশে ভাগ করলাম। এক পাশে অর্ধেক, আরেক পাশে অর্ধেক। অর্ধেককে আবার ভাগ করলাম। 1/4, 1/4, 1/4 কে আবার ভাগ করলাম। 1/8, 1/8, 1/8 কে আবার ভাগ করলাম। 1/16, 1/16। এভাবে আমি ইনফিনিট সময় ধরে ভাগ করতেই থাকবো। সো এইভাবে সবগুলা ভাগকে যখন আমি একটার পর একটা জোড়া লাগাবো, জোড়া লাগালে কি আমি কমপ্লিট সার্কেলটা পাবো। আর কমপ্লিট সার্কেলকে আমরা হচ্ছে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এইভাবে কি বলা যায়? আমার একটা গুণোত্তর ধারা যেটার যোগফল হচ্ছে 1। যদিও ইনফিনিট সংখ্যক ভ্যালু আছে, বাট স্টিল এটা হচ্ছে কি 1। হ্যাঁ, হ্যাঁ, ইন্টিগ্রেশন করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। অবশ্যই করা যাবে, করা যাবে না কেন বলো? এটার তো ফর্মুলা জানা লাগবে। তোমার ফর্মুলা তো জানতে হবে। ফর্মুলা জানলে তুমি অবশ্যই ইন্টিগ্রেশন করতে পারবা। ফর্মুলা জানলে অবশ্যই তুমি ইন্টিগ্রেশন করা যাবে, করতে পারবা। হ্যাঁ, টেইলর সিরিজ দিয়ে করতে পারবা। টেইলর সিরিজ দিয়ে হ্যাঁ, টেইলর সিরিজ দিয়ে করতে পারবা তখনই যখন তুমি এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা জানবা। ঠিক আছে? আমাদের কাছে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেয়া নাই। সো আমরা হচ্ছে ওই দিকে অ্যাপ্রোচ করব না। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমি এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে নিজে লিখে নিব। হ্যাঁ, লিখতে পারো, সমস্যা নাই। বাট ওইটা হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যাবে। আগে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু করতে পারো ভাই। কিন্তু গত ক্লাসে দেখাইছি সবকিছু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে করা যায়। বুঝতে পারছো কিনা বলো? এটা বুঝতে পারছো? খুব ইজি প্রবলেম কিন্তু, রাইট? এখন হচ্ছে এটা হচ্ছে আরেকটা ইনফাইনাইট সার্কিট। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ইনফাইনাইট সার্কিট। এটা একটু সলভ করো। তোমাকে বলছে 6 ভোল্ট ব্যাটারি রোধ নগণ্য। এর জন্য হচ্ছে 5 মিনিট সময়। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ব্যাচে আসার মতো একটা প্রবলেম।
এখানে কিন্তু একটা ইনফিনিট সার্কিট, ঠিক আছে? ভালো মতো বুঝবা, এটা কিন্তু একটা ইনফিনিট সার্কিট। ইনফিনিট সার্কিট মানে হচ্ছে এখানে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। এরকম একটা ইনফিনিট সার্কিট দেওয়া আছে। সরি, এই সবারই 2 ওহম আসছে, এখানে তো ভ্যালু দেয়া আছে, এই জন্য কি 2 ওহম বলতেছে নাকি? এই তো জারিফ হচ্ছে অ্যান্সার বলে দিছে এক্স্যাক্টলি। হ্যাঁ, জারিফ বুঝে অ্যান্সার করছে, বোঝা গেছে। আচ্ছা, এই প্রবলেমটা একটু ভালো মতো খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ হচ্ছে এই প্রবলেমটা তোমাদের লেভেলে এইচএসসি তে অথবা অ্যাডমিশনে আসার মতো। বলা তো যায় না, হয়তো এটাই রিপিট করে দিয়ে দিছে। রিপিট না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আইআইটির কোনো একটা সোর্স থেকে নেওয়া প্রবলেম। সো এটা হচ্ছে অনেক জায়গায় খারাপে এবং আসার মতো একটা প্রবলেম আর কি। দেখো, 3 মিনিটের মধ্যে অনেকে বলে দিছো। সো তুমি কি করবা? আমরা হচ্ছে এখানে হচ্ছে রিপিটেড পোরশন গুলো হচ্ছে একটু ভালো মতো খেয়াল করবে। এরকম যে সার্কিট গুলো আছে, সার্কিট গুলোর মধ্যে দিয়ে যদি তোমাকে সলভ করতে বলে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে বলে অথবা তোমার কারেন্ট বের করতে বলে, তাহলে হচ্ছে কি করবা? তুমি হচ্ছে সরি, তুমি হচ্ছে রিপিটেড পোরশনটা খুঁজে বের করে দেখার ট্রাই করবা। এখন দেখো এখানে রিপিটেড পোরশনটা কোনটা, তোমাকে বলে এখানে রিপিটেড পোরশনটা কোনটা। দেখো, এই যে 1 2 এই ব্যাপারগুলা কি রিপিটেড না? যে 1 2 এই ব্যাপারটা কি রিপিটেড? এখানে কি আরো একটা 2 ছিল। সো এই ব্যাপারগুলা কি মোটামুটি রিপিটেড। তার মানে এখানে অ্যাকচুয়ালি তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে 1 2 1 2 উপর একটা 1 ডান পাশে একটা 2, উপর একটা 1 ডান পাশে একটা 2, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি রিপিটেড, রাইট? রিপিটেড যদি হয়ে থাকে, তুমি হচ্ছে পুরোটা সার্কিটের তুল্যরোধ হচ্ছে আর ধরে নাও, ঠিক আছে? পুরোটা সার্কিটের তুল্যরোধ মানে তুমি যখন এ এবং বি প্রান্তের দিকে তাকাবা তখন তোমার কাছে মনে হবে যে এটা তুল্যরোধ হচ্ছে আর। এখন আমাকে বলো তো, এই রিপিটেড একটা সার্কিটের মধ্যে আমি যদি একটা এরকম ব্রাঞ্চ আমি অ্যাড করে দিই, ভালো মতো বলো, আমি যদি এক্সট্রা এরকম একটা ব্রাঞ্চ অ্যাড করে নিই, এটার কি রোধ চেঞ্জ হবে? রোধ কি চেঞ্জ হবে কিনা আমাকে বলো। আমি কি বলছি? ইনফিনিটির সাথে 2 যোগ করো, 4 যোগ করো, 5 যোগ করো, 10 বিয়োগ করো, 100 বিয়োগ করো, ডাজন্ট ম্যাটার, ইনফিনিটি রিমেইনস ইনফিনিটি। এটা তো জানো, এটা তো ভাই বললাম অলরেডি। ইনফিনিটির সাথে তুমি এরকম একটা, দুইটা, তিনটা যা ইচ্ছা ব্রাঞ্চ অ্যাড করতে পারো, কোনো চেঞ্জ আসবে না। সো পুরোটা রোধ যদি ইনফিনিটি হয়ে থাকে, আমি হচ্ছে এক্সট্রা এরকম একটা ব্রাঞ্চ অ্যাড করলাম এবং বাকি যেটা আছে, বাকি পোর্শন যেটা আছে, এটা রোধ হচ্ছে আমার কত ধরছিলাম শুরুতে? আর শুরুতে ধরে নিয়েছিলাম হচ্ছে আর, এবং এটা কত? এটা হচ্ছে 1 আর এটা কত? 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 ভোল্টের ব্যাটারি। এই মুস্তাক, বুঝতে পারছিস কেন কেন বললাম এই জিনিসটা? বুঝতে পারছিস মুস্তাক কি বললাম? যে ইনফিনিটি একটা সার্কিটের সাথে আমি যদি একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ, চারটা ব্রাঞ্চ এক্সট্রা করে অ্যাড করি অথবা এক্সট্রা করে সাবস্ট্রাক্ট করি, তখন কি করব? আমি হচ্ছে নতুন কোনো কি হবে অ্যাকচুয়ালি, ইফেক্টটা কি হবে? ইফেক্ট হচ্ছে হবে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে না, রেজিস্ট্যান্সের ভ্যালু কমবে না, ইনফিনিটি রিমেইনস ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি ইনফিনিটির মধ্যে থাকবে। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা হচ্ছে, দেখো আমি হচ্ছে অ্যাকচুয়ালি এটা এখানে এই জিনিসটা করছি, ঠিক আছে? এখানে কি করছি ভালো মতো বোঝার ট্রাই করো।
আমি হচ্ছে এই জিনিসটা করছি। মোস্তাক ভালো মতো দেখ, এই এই জিনিসটা কি, আমার এই জিনিসটা কি ছিল বলতো? এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা আমাদের মূল সার্কিটে ছিল না? এই সার্কিট আর ওই সার্কিটে কি দেখতে সেম? এই সার্কিট আর ওই সার্কিটে কি দেখতে সেম? সো আমি বললাম এটা যে তুলরোধ, এটা হচ্ছে আর, এটা যে তুলরোধ, এটা 4, এবং এটা তুলরোধ যদি আর হয় তাহলে এই জিনিসটা হচ্ছে আমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটা তুলরোধ হচ্ছে আর, ঠিক আছে? এটা তুলরোধ হচ্ছে আর। সো এটা যদি হয়ে থাকে, এটা তুলরোধ যদি আর হয়ে থাকে, সো আমি কি করলাম, এখানে হচ্ছে এক্সট্রা 1 এবং 2 মানের একটা রেজিস্ট্যান্স এড করে দিলাম। সো বাকি যে পোর্শনটা আছে এটা তো আসলে আগের মতো থাকবে না। এটা কি হবে? এটাকে আমি ধরে নিছি হচ্ছে তুল্যরোধের ভ্যালু দিয়ে, যেটার ভ্যালু হচ্ছে আর, এটাকে এরকম একটা কিছু একটা ধরে নিছি, ঠিক আছে? তার মানে এখন সার্কিটটা কি, আগে যেটা ইনফিনিটি সার্কিট ছিল এখন কি আর ইনফিনিটি সার্কিট আছে? ইনফিনিটি সার্কিট নাই। সো আগে হচ্ছে আমার এই যে এখান থেকে যে বাকি পোর্শনটা রেজিস্ট্যান্স ছিল বা পুরোটা সার্কিটের রেজিস্ট্যান্স আর ছিল, এখন কি রেজিস্ট্যান্স চেঞ্জ হবে? ইনফিনিটির সাথে তুমি 2 যোগ করো, কত আসবে? ইনফিনিটি আসবে। ইনফিনিটির সাথে তুমি 5 যোগ করো, কত আসবে? ইনফিনিটি আসবে। তার মানে আগে যা রেজিস্ট্যান্স ছিল পরেও কি রেজিস্ট্যান্স সেম থাকবে, রাইট? আগে যা রেজিস্ট্যান্স ছিল পরেও রেজিস্ট্যান্স সেম থাকবে। তার মানে এই যে 1 2 এবং আর, এই তিনটা মিলে এখনো স্টিল তুলরোধ কত দেখাবে? আর দেখাবে, ঠিক আছে? এখন স্টিল তুলরোধ কত দেখাবে? আর দেখাবে। এখন ক্লিয়ার? সরি, এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার? এখন আই গেস ক্লিয়ার। সো আমরা হচ্ছে এই পুরোটা সার্কিট তুলরোধ কত পাবো? পুরোটা সার্কিটের তুলরোধ পাবো আর। এই আর এর মধ্যে 2 এবং আর কিভাবে আছে? সমান্তরালে আছে। সমান্তরাল যদি থাকে 2 ইনটু আর ডিভাইড বাই 2 প্লাস আর, এবং এটার সাথে 1 কিভাবে আছে? শ্রেণীতে আছে 1, এবং এই সবগুলোর রেজিস্ট্যান্স কত? তুলরোধ, তুলরোধ হচ্ছে আর, তুলরোধ হচ্ছে আর। ওকে, আচ্ছা হ্যাঁ, জারিফ হাসান হচ্ছে সুন্দর একটা কোয়েশ্চেন করছে, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ দিলে কি হবে? ভাইয়া আমি তো এখন ছোট মানুষ, ঠিক আছে? মানে হচ্ছে জাস্ট পড়াশোনা করতেছি। সো ম্যাথমেটিক্স নিয়ে যারা হচ্ছে অনেক অনেক বছর ধরে রিসার্চ করছে, ওরাও টিল জানে না যে ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে কি হবে, ইনফিনিটির সাথে ইনফিনিটি যোগ করলে কি হবে। সো এই জিনিস ব্যাপারগুলো বলা হচ্ছে আনডিটারমাইন্ড ফর্ম, ঠিক আছে? মানে উই কান্ট ডিটারমাইন দিস ফর্ম, মানে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে কি হয়, ইনফিনিটির সাথে ইনফিনিটি যোগ করলে কি হয়। সো এই জিনিসটা হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারতেছি না। তো এই ম্যাথমেটিক্সে এরকম 9টা ফর্ম আছে, যে ফর্মগুলোর ভ্যালু আমরা জানি না। সো এরকম একটা হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আর একটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। সো বলা যায় না ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ দিলে কত হবে, ইনফিনিটি থেকে ইনফিনিটি যোগ করলে কত হবে। এটা তুমি সলভ করবা, সলভ করে হচ্ছে আর এর ভ্যালু পাবা, আর এর ভ্যালু হচ্ছে আসবে হচ্ছে 2 ওহম। এটা ভাইয়ার করলাম না, এটা তোমরা করে নিবা, ঠিক আছে? ওকে, তোমাকে বলছে ব্যাটারি নিকটতম 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ। নিকটতম 2 ওহম মানে কি? এই যে এখান দিয়ে যাবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে কি পরিমাণ প্রবাহ যাবে, ঠিক আছে? এখান দিয়ে কি পরিমাণ প্রবাহ যাবে। সো এরকম প্রবাহ বের করার জন্য আমরা কি করব? প্রথমে হচ্ছে কারেন্ট বের করব। কারেন্ট আই সমান কি বলো? আই সমান হচ্ছে ভি ডিভাইড বাই তুল্যরোধ। তুল্যরোধ যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, 6 ভোল্ট ডিভাইড বাই তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে 2, তার মানে 3 এম্পিয়ার। তার মানে তার মানে দেখো, সরি, তার মানে দেখো এখান থেকে হচ্ছে আমার কারেন্ট যাবে কত এম্পিয়ার? 6 এম্পিয়ার। 6 এম্পিয়ার কারেন্ট যাবে, গিয়ে হচ্ছে এদিক দিয়ে আসবে, আসে হচ্ছে দুইটা অংশে ভাগ হবে, একটা হচ্ছে এদিক দিয়ে আর একটা হচ্ছে এদিক দিয়ে যাবে। সো দেখো এটার রেজিস্ট্যান্স আর, এটার রেজিস্ট্যান্স 2, আর মানে কত? এটা 2। সো দুইটার রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, সেম যদি ভ্যালু হয় তাহলে এরা সমান পরিমাণ বাধা পাবে, সমান পরিমাণ বাধা পাবে। তার মানে কি দুইটা জায়গা দিয়ে সমান পরিমাণে কারেন্ট যাবে। এখন এটা তুমি চাইলে হচ্ছে প্রুফ করে দেখতে পারো, বাট ভাইয়া প্রুফ করব না, ভাইয়া হচ্ছে ডিরেক্ট অ্যান্সার দিব। এখান দিয়ে হচ্ছে কারেন্ট যেটা যাবে এটা হচ্ছে আমাদের 3 এর অর্ধেক, তার মানে 1.5 এম্পিয়ার হবে, ঠিক আছে? 1.5 এর কিছু জিনিস আছে দেখি অ্যান্সার করার মতো। 1/2, নট, নো নো নো, হয় নাই 1/2 না, 3/2, 3/2, সরি, 3/2 হবে। ঠিক আছে।
সিয়াম বলছে আবেগে নাকি হাত লেগে গেছে, 3/2 লিখতে গেছে। আচ্ছা, মানে এখানে হচ্ছে মেন কথা, তুমি জাস্ট এরকম চিন্তা করো, ঠিক আছে? তোমার কাছে হচ্ছে এরকম দুইটা রাস্তা আছে, ঠিক আছে? এখন ধরো এদিক দিয়ে হচ্ছে 10 কেজি পানি প্রবেশ করতেছে, 10 কেজি পানি, ঠিক আছে, উইদাউট এনি ইফেক্ট। এখন আমি বললাম এই যে পাইপটা যতটুকু মোটা, এই পাইপটা যতটুকু মোটা, এই পাইপটা ঠিক ততটুকু মোটা, ঠিক আছে, কোনো ইফেক্ট নাই। আমাকে বলো এই 10 কেজি পানির এখান দিয়ে কতটুকু যাবে আর এখান দিয়ে কতটুকু যাবে, নিচ দিয়ে কতটুকু যাবে, মানে এরা সমান পরিমাণ মোটা, সমান পরিমাণ পানি নিতে পারে, ঠিক আছে, সমান পরিমাণ পানি নিতে পারে। আমাকে বলো তো কিভাবে যাবে? দুইটা, একটা পাইপ থেকে হচ্ছে দুইটা পাইপ বের হয়েছে, ঠিক আছে, একটা পাইপ, মোটা পাইপটা বা মূল পাইপটার মধ্যে দিয়ে 10 কেজি পানি যাচ্ছিল, এবং 10 কেজি পানি আমার দুইটা পাইপ হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কত কেজি করে যাবে, কত কেজি করে যাবে এখানে কোন, এই তাহমিদ, আমি কিন্তু বলছি উইদাউট এনি ইফেক্ট, কোন ইফেক্ট এখানে কনসিডার করবো না, ঠিক আছে, ইফেক্ট ছাড়া কত কেজি যাবে, নিচে দিয়ে কতটুকু যাবে, উপর দিয়ে কতটুকু যাবে, ইফেক্ট ছাড়া কতটুকু যাবে, ইফেক্ট ছাড়া কতটুকু যাবে, এখান দিয়ে যাবে হচ্ছে 5 কেজি, এখান দিয়ে যাবে হচ্ছে 5 কেজি, এখান দিয়ে যাবে হচ্ছে 5 কেজি। কেন 5 কেজি করে যাচ্ছে? কারণ এরা সমান পরিমাণ প্রশস্ত, সমান পরিমাণ প্রশস্ত। সমান পরিমাণ প্রশস্ত মানে কি, মানে হচ্ছে এদের বাধা যেটা আছে, এরা যখন যাবে পাইপের দেয়ালের সাথে, যখন পানিগুলো বাধা খাবে বা বাড়ি খাবে, বাড়িগুলো সমান পরিমাণে খাচ্ছে। আমি বলতে পারতেছি যে দুইটা পাইপেরই বাধা সেম, ঠিক আছে, দুইটা পাইপেরই কি বাধা সেম, এই এক্সাক্ট সেম জিনিসটা আমার এখানে হচ্ছে। এখানে কারেন্ট যাচ্ছিল বা পানি যাচ্ছিল, এই পানিটা এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, এবং দুই দিক দিয়ে যে দেখছে হচ্ছে দুই দিকে বাধাটা সেম, দুই দিকে বাধাটা সেম মানে কি, 10 কেজি যাচ্ছিল, সিম্পলি ভাগ হয়ে গেছে, 3 এমপি যাচ্ছিল, সিম্পলি দেড় দেড় করে ভাগ হয়ে যাবে। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা বলো? যারা হচ্ছে জিনিসটা বুঝতে পারো না, এখন এই জিনিসটা তুমি ম্যাথমেটিক্যালি করতে পারো, বাট ভাই চাচ্ছি না ম্যাথমেটিক্যাল জিনিসপাতিগুলো দেখাইতে, কিছু জিনিস ফিল করে বলা যায়, কিছু জিনিস ফিল করে বলা যায়। এখন বুঝতে পারছো কিনা ভাইকে বলো? ইজি কিন্তু, রাইট? এগুলো ফিল করে অ্যান্সার দেওয়া যায়। সো তোমাদের হচ্ছে মিলম্যানস থিওরাম, এটা দিয়ে হচ্ছে বইয়ে সুন্দর মতো একটা প্রবলেম সলভ করে রেখে দিছে, বাট চলে হচ্ছে প্রবলেম কিভাবে থিওরি আসছে ওইটা হচ্ছে বলে নাই আর কি। সো থিওরিটা হচ্ছে এরকম, তোমার কাছে হচ্ছে অনেকগুলা সরি, অনেকগুলো হচ্ছে ব্যাটারি বা ভোল্টেজ সোর্স থাকবে এবং এগুলার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে? সো এই যে R1 R2 বলতেছো, এগুলো হচ্ছে তুমি ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হিসেবে চিন্তা করতে পারো, অভ্যন্তরীণ রোধ হিসেবে চিন্তা করতে পারো। এই যে এটা হচ্ছে বাইরের রোধ, মানে এখানে হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার কাজ করার যে রোধটা ওইটা, বাট লাগবে না, এটা জাস্ট ইগনোর করো, এটা তুমি ইগনোর করো, এটা বাদে বাকি জিনিসটা, ঠিক আছে? এখানে দেখো এত কমপ্লেক্স একটা জিনিস, এখানে কি অনেকগুলা ব্যাটারি আছে, অনেকগুলা রেজিস্ট্যান্স আছে, এবং এই রেজিস্ট্যান্স গুলোর একটা প্রপার্টিস হচ্ছে এগুলা ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে, এগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। এই সবগুলা ভোল্টেজ সোর্সকে তুমি কি করছো, একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করছো, এবং সবগুলা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করছো। সো এই যে সবগুলা ভোল্টেজ সোর্সকে তুমি একটা ভোল্টেজ দিয়ে রিপ্লেস করছো, তাহলে ভোল্টেজের ফর্মুলাটা কেমন হবে, এরকম। আর সবগুলা রেজিস্ট্যান্সকে তুমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করছো, রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কিরকম হবে? রেজিস্ট্যান্সের ফর্মুলাটা হবে এরকম। ওকে, রেজিস্ট্যান্স ফর্মুলাটা এখানে দেওয়া নাই, এটা, ঠিক আছে। মিলম্যানস থিওরাম শুভ ভাই পড়াইছে? থিওরামটা কি ভাই পড়াইছিল নাকি জাস্ট প্রবলেমটা দেখাইছিল, বলো তো? হুম 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 হুম। আচ্ছা, থিওরামটা এখন বুঝতে পারছো? মানে এখানে হচ্ছে এখন এই যে ভোল্টেজ যেটা আছে, এটা কিন্তু একটা পোল আছে, ঠিক আছে, একটা কিন্তু পোল আছে, মানে ভোল্টেজের কি পজিটিভ পোল কোন দিকে, নেগেটিভ পোল কোন দিকে, ওই দুইটা জিনিস হচ্ছে তোমার ভালো মতো বুঝতে হবে, ভালো মতো বুঝতে হবে। এখন দেখো এই ইকুয়েশনে সবগুলার পজিটিভ পোল একদিকে, বাট এমনও তো হইতে পারে যে একটার পজিটিভ পোল একদিকে, আরেকটার পজিটিভ পোল আরেক দিকে, এমনও তো হইতে পারে, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে এরকমও তো হইতে পারে যে এদিক দিয়ে একটা পজিটিভ, মানে এদিক দিয়ে একটা পজিটিভ, এদিক দিয়ে একটা নেগেটিভ, এরকমও তো হইতে পারে না?
RL, আর এটাকে ধর হচ্ছে R1। এটাকে ধর হচ্ছে আমি বললাম ভ্যালুগুলো দিয়ে দিই। এটাকে ধর বললাম হচ্ছে 6 ওহম, এটাকে বললাম 3 ভোল্ট, এটাকে বললাম 2 ওহম, এটাকে বললাম 4 ভোল্ট, এটাকে বললাম 1 ওহম, 10 ভোল্ট, সবে এটাকে বললাম হচ্ছে 0.5 ওহম। সো এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো, আমরা হচ্ছে প্রথমে যে কোনো একটা ডিরেকশন, মানে হচ্ছে উপরের দিক অথবা নিচের দিক। উপরের দিক কি দেখো, বাম পাশের ব্যাটারিতে 10 ভোল্টের ব্যাটারির উপরের দিকটা হচ্ছে পজিটিভ পোল, নিচের দিকটা হচ্ছে নেগেটিভ পোল। আর 4 ভোল্টের ব্যাটারিতে উপরের দিকটা হচ্ছে নেগেটিভ ভোল্ট, নিচেরটা হচ্ছে পজিটিভ ভোল্ট। 3 ভোল্টের ক্ষেত্রে উপরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। সো এইরকম একটাতে উপরটা পজিটিভ, একটাতে উপরটা নেগেটিভ। সো আমরা কি করব, আমরা হচ্ছে যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ বা আমাদের রেফারেন্স হিসেবে ধরে নিব। কিরকম, ধরো আমি বললাম হচ্ছে উপরের যে দিকটা আছে এটাকে আমি পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে। সো উপরে যত জায়গায় এই যে দেখো ভোল্টেজের ব্যাপারটা কি ছিল, ভোল্টেজের ব্যাপারটা ছিল এরকম, সামেশন অফ ভি কে ডিভাইড বাই আর কে সমান ডিভাইড বাই সামেশন অফ 1 বাই আর কে। সো উপরে যত জায়গায় পজিটিভ প্রান্ত আছে আমি সবগুলা ভ্যালুর যে ভোল্টেজের ভ্যালু আছে ভ্যালুগুলোর আগে হচ্ছে পজিটিভ দিব, আর যেগুলোর পজিটিভ নাই ওইগুলোর ভোল্টেজের ভ্যালুগুলোর আগে নেগেটিভ দিব, ঠিক আছে। ব্যাপারটা কিরকম আমি ভ্যালুগুলো একবার লিখে দেখাচ্ছি, তাহলে তুমি বুঝবা। দেখো, প্রথমে 10 ভোল্ট পাইছি, 10 ভোল্টের উপরে কি পজিটিভ। সো 10 ডিভাইডেড বাই কত দিব, রেজিস্ট্যান্স কত 0.5, কিন্তু পজিটিভ, প্লাস এটা কি উপরটা কি নেগেটিভ, সো এটা কি আসবে -4 ডিভাইডেড বাই কত ওহম, 1 ওহম, প্লাস এটা কি উপরটা পজিটিভ, সো +3 ডিভাইডেড বাই 2 ওহম, আর নিচে কি 1 বাই আর কি 1 বাই 0.5, 1 বাই 1 প্লাস 1 বাই 2। বুঝতে পারছো যে এই ব্যাপারটা, বুঝতে পারছো এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি দেখবো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ। যদি একই দিকে পজিটিভ থাকে অথবা একই দিকে নেগেটিভ থাকে তাহলে আমাদের প্যারার বিষয় নয়, জাস্ট সূত্র দিব অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সূত্র দিব অ্যান্সার চলে আসবে। বাট আমাদের মেইন বই যে প্রবলেমটা ছিল IIT 87 এ আসা প্রবলেম, এবং এটা হচ্ছে মোস্ট প্রবলি বইটা কোন এক সময় আসছিল। সো ওই যে প্রবলেমটা, ওই প্রবলেমটা হচ্ছে এরকম, এক পাশে পজিটিভ আরেক পাশে নেগেটিভ, এক পাশে পজিটিভ আরেক পাশে নেগেটিভ। বুঝতে পারছো কিভাবে করে এটা? এখন এই ভ্যালুটা আমি বের করব, ঠিক আছে। এই ভ্যালুটা আমি বের করব, ভ্যালুটা আমি বের করি কত আসে আমি দেখি। 10 বাই 0.5 মাইনাস 4 বাই 1 প্লাস 3 বাই 2, নিচে হচ্ছে কত 1 বাই 0.5 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 2। সো এই ভ্যালুটা আসছে আমাদের 5। তার মানে কি এই যে বাম পাশের পুরাটা পোর্শন, এই পুরা পোর্শনের ভোল্টেজ কত, এই পুরা পোর্শনের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এবং আমি উপরের প্রান্তটা কি পজিটিভ ধরে নিছি এবং ভ্যালুটা আসছে পজিটিভ। তার মানে যেই পোলটাকে পজিটিভ ধরছি, আমি যেই ভোল্টটাকে পজিটিভ ধরছি ওই পোলটাকে আমার কারেক্ট আছে। কারেক্ট যদি থাকে তাহলে হচ্ছে আমি যখন এই পুরাটা পোর্শন কি যে বাম পাশের এই পুরাটা পোর্শনকে আমি রিডিউস করব, এত বড় জিনিসপাতি রাখবো না, আমি রিডিউস করে লিখবো। রিডিউস করে লিখলে আমার উপরে কি লিখতে হবে, পজিটিভই লিখতে হবে। সো এটা আসবে কত 5 ভোল্ট। তার মানে এখানে 10 ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট মিলে যা যা কাজ করতেছিল এখানে 5 ভোল্ট মিলে এক্স্যাক্টলি সেম কাজ করবে, ঠিক আছে। এক্স্যাক্টলি সেম কাজ করবে। প্রান্তীয় ভোল্টেজ মানে যে এই ব্যাপারটাই বোঝায় ভাইয়া, তুমি এই দুইটা প্রান্তের মধ্যে তুমি তাকাবা, তাকালে হচ্ছে যে ভোল্টেজ পাচ্ছ এটা হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রান্তীয় ভোল্টেজ। আচ্ছা, বোঝার ব্যাপারটা হচ্ছে মানে মিলম্যান হচ্ছে এরকম একটা থিওরি দিয়ে গেছে কি, অনেকগুলা ভোল্টেজ সোর্স বা অনেকগুলা ব্যাটারি যদি প্যারালালে থাকে, মানে সমান্তরালে থাকে, তাহলে ওই অনেকগুলা ব্যাটারিকে আমি হচ্ছে একটা ব্যাটারিতে রিডিউস করে নিয়ে আসতে পারি। এবং কিভাবে রিডিউস করে নিয়ে আসতে পারি, এইরকম ফর্মুলা ইউজ করে, সামেশন অফ ভিকে বাই আর কে ডিভাইড বাই সামেশন অফ 1 বাই আর কে। মানটা নেওয়ার ঠিক আছে, কিভাবে বুঝলেন ভাইয়া? আমি কি উপরের দিকটা পজিটিভ ধরে নিয়েছিলাম না, পজিটিভ ধরে উপরের দিকে যেই গুলো হচ্ছে বড় দাগ আছে বা পজিটিভ পোলটা আছে ওই ভ্যালুগুলোকে আমি পজিটিভ বসাইছি, রাইট। ফলে কি আসছে, মনে হচ্ছে পজিটিভ একটা ভ্যালু আসছে। তার মানে আমি উপরে যে ভ্যালুগুলো ধরে নিছি বা পজিটিভ পোলটা যেভাবে ধরে নিছি আমার পোল ধরাটা ঠিক আছে। এখন তুমি উল্টাও করতে পারো, ধরো তুমি নিচের দিকে যে পোল গুলো আছে ওইগুলো তুমি পজিটিভ ধরে নিতে পারতা, নিচের দিকের পোল মানে হচ্ছে এটাকে তুমি পজিটিভ ধরে নিতে পারতা, 4 ভোল্টের এই পোলটাকে পজিটিভ ধরে নিতে পারতা। তার মানে কি তখন 3 ভোল্ট এবং 10 ভোল্ট নেগেটিভ আসতো, তখন তুমি ক্যালকুলেট করে দেখো যে এটা -5 ভোল্ট আসবে।
-5 ভোল্ট আসবে। আমার কোশ্চেনটা বুঝতে পারছো? মানে হচ্ছে তুমি যদি 4 ভোল্টটাকে পজিটিভ ধরে নাও, 4 ভোল্টের পোল যেটা আছে পোলটাকে তুমি পজিটিভ ধরে নাও, নিচেরটাকে বড় উপরটাকে ছোট পোল ধরে নাও, তাহলে দেখবো হচ্ছে 10 ভোল্ট যেটা এটা নেগেটিভ বসাবা, 3 ভোল্ট যেটা এটা নেগেটিভ বসাবা এবং ক্যালকুলেট করে দেখবা এটা -5 ভোল্ট আসতেছে। তার মানে তুমি যে 4 ভোল্টের পজিটিভ পোলটা নিচের দিকে ধরছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল। পজিটিভ পোল অ্যাকচুয়ালি হবে কোন দিকে? উপরের দিকে। সো আলটিমেটলি ওই অ্যান্সারটা আসবে, উপরের দিকে পোল আসবে। বুঝতে পারছো? সিয়াম মুস্তাক বুঝতে পারছো কিনা বলো? সো এই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এখন এখানে হচ্ছে আমার ওই যে আর এর ভ্যালুটা লাগবে, এটা হচ্ছে কত 6 ওহম, আর এটা হচ্ছে আর এর ভ্যালু। আর এর ভ্যালুটা হচ্ছে তুমি এই যে এই কোশ্চেন থেকে বের করে নিতে পারবা। আর সমান হচ্ছে সামেশন অফ 1/1/r কে। একদম ইজি, কিন্তু একদম ইজি, ইজি পিজি লেমন স্কুইজি, রাইট? একদম ইজি, কোনো প্যারা নাই ম্যাথ নিয়ে, কোনো প্যারা নাই, একদম ইজি। তোমাকে কি বলছে? রিডিউস দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার টু এ সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ সিঙ্গেল এলিমেন্ট। ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে এখানে যে ভোল্টেজ সোর্স গুলা দেওয়া আছে এই ভোল্টেজ সোর্স গুলাকে, মানে এখানে দুইটা ব্যাটারি আছে এবং দুইটা রেজিস্ট্যান্স আছে। সো এই দুইটা ব্যাটারি এবং দুইটা রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্সে রিডিউস করতে হবে। ঠিক আছে? সরি। আচ্ছা, এখানে হচ্ছে এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ। সো উপরে যদি পজিটিভ হয় নিচের দিকে কি হবে? নেগেটিভ হবে। উপরে নিচে পজিটিভ উপরে নেগেটিভ। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ভাইয়া আবারও বলে দিচ্ছি। তুমি যে কোনো একটাকে রেফারেন্স হিসেবে ধরে নিতে পারো। ধরো ভাই বললাম হচ্ছে উপরটাকে ভাই রেফারেন্স হিসেবে ধরে নিছি, এটাকে ভাইয়া তাহলে উল্টা হবে। ঠিক আছে? সো আমাদের প্রথমে হচ্ছে এই সবগুলা ভোল্টেজ সোর্স, এখানে সবগুলা বলতে হচ্ছে দুইটা আছে, দুইটা ভোল্টেজ সোর্সকে আমি দুইটা হিসেবে ইউজ না করে আমি একটা ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করব। ফর্মুলাটা কি হবে? সামেশন অফ ভি কে ডিভাইড বাই আর কে ডিভাইড বাই সামেশন অফ 1/r কে, 1/r কে। সো আমি যদি লিখি তাহলে দেখো কি আসতেছে। কয়টা ভোল্টেজ সোর্স? আমার দুইটা, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচে, এটা একটা হচ্ছে 5 ভোল্ট আর একটা কত 10 ভোল্ট। এখন দেখো আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে 5 ভোল্টের যে উপরের পোর্শন আছে এটাকে পজিটিভ ধরে নিলাম, নিচেটাকে নেগেটিভ ধরে নিলাম। আমরা 5 ভোল্ট বসানোর সময়, 5 ভোল্ট বসানোর সময় আমি হচ্ছে পজিটিভ বসাবো, পজিটিভ 5, রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স 10 ওহম প্লাস। এখন দেখো 5 ভোল্টের উপরটা যেহেতু পজিটিভ ধরে নিছি, নিচেরটা কি আসবে? নিচেরটা যেহেতু বড় পোল, তাহলে আমি 10 ভোল্ট বসানোর সময় আমি কি বসাবো? -10। সো -10 ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত? 5 ওহম, 1/10 প্লাস 1/5। সো কত আসে এটা? দেখবো হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে। 5 ডিভাইড বাই 10 প্লাস -10 ডিভাইড বাই 5, 1/10 প্লাস 1/5। সো এটা কত? -5। তার মানে আমি যেই উপরের দিকটাকে পজিটিভ হিসেবে রেফারেন্স ধরে নিয়েছিলাম ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল আসছে, নিচের দিকটা পজিটিভ হওয়ার কথা ছিল, এই জন্য কি আমার এরকম ভ্যালু আসছে। সো আমি কি করবো? আমি সার্কিটটা ড্র করবো। সার্কিটটা ড্র করে আমি হচ্ছে উপরের দিকটাকে পজিটিভ ধরে নিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি ভুল। তার মানে আমার পজিটিভ কোনটা আসবে? পজিটিভ আসবে হচ্ছে নিচের দিকটা, এইটা হচ্ছে নেগেটিভ হবে। সো ভোল্টেজ কত আসছে? ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এখন এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্সটা আমি বের করব, রেজিস্ট্যান্সটা আমি বের করব। এখন রেজিস্ট্যান্স কত আসে? রেজিস্ট্যান্সের ফর্মুলা একদম ইজি। রেজিস্ট্যান্স সমান কি বলো? রেজিস্ট্যান্স সমান হচ্ছে 1 বাই সামেশন অফ 1/r কে, রাইট? বা 1 বাই কত 10 প্লাস 1/5। ভ্যালুগুলো বসাও, বসালে সেন্সার চলে আসবে। টেন বাই থ্রি ওহম। তার মানে এই যে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 10/3 ওহম। সো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তোমার কি একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স, এর সাথে সিরিজে একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে, হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো?
এগুলো কিন্তু একদম ইজি, রাইট? এগুলো একদম সরি, একদম প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু সিমেট্রির ব্যাপার-স্যাপারগুলো দেখে নিই। আজকের ক্লাসটা একটু ছোট। সিমেট্রির ব্যাপার-স্যাপারগুলো আমরা দেখে নিই। সো সিমেট্রি হচ্ছে মেইনলি ২ প্রকার। ঠিক আছে? সিমেট্রি হচ্ছে মেইনলি ২ প্রকার। একটা হচ্ছে হরাইজন্টাল সিমেট্রি আর একটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি। এটা হচ্ছে কি? হরাইজন্টাল সিমেট্রি, একটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি। আর একটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি। সিমেট্রি হচ্ছে মেইনলি ২ প্রকার। এখন বলতে হচ্ছে মানে সিমেট্রির ব্যাপারগুলো সায়েন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আরকি। যেমন তুমি হচ্ছে বায়োলজি পড়ছো না? বায়োলজি 2nd পেপারের 1st চ্যাপ্টার। প্রাণী জগৎ। প্রাণী জগতে আমরা দেখবো হচ্ছে অনেক ধরনের সিমেট্রি আছে এবং মেডিকেলে হচ্ছে এখান থেকে সচরাচর কোয়েশ্চেন আসে থাকে। মানে সিমেট্রির ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জিনিস তুমি দেখছো, ওই জিনিসটা আবার রিপিট করতেছে। ঠিক আছে? রিপিট করছে। এই ব্যাপারটা হচ্ছে সিমেট্রি। এবং ইলেকট্রিক্যাল সার্কিটে বা সার্কিট গুলাতে আছে সিমেট্রি ইউজ করলে হয়টা কি? হয় হচ্ছে অনেক বড়, বড় কমপ্লেক্স সার্কিট। প্র্যাকটিক্যাল প্রবলেম গুলা হয় কি? বা আমাদের হচ্ছে বাসা-বাড়িতে যে জিনিসপাতিগুলো আমরা ইউজ করি বা আমাদের হচ্ছে আ তুমি যে ল্যাপটপ ইউজ করতেছো ওইখানে যে সার্কিট গুলো থাকে বা আমরা যে স্কুলে যাই ওই স্কুলে যে সার্কিট গুলো থাকে ওইখানে মেনলি হয় কি ওইখানে হচ্ছে অনেক অনেক সার্কিট অনেক অনেক সার্কিট কি করে রিপিট করতে থাকে যেমন তোমাদের ধরো ফর এক্সাম্পল ধরো তোমাদের যে ক্লাসরুম গুলো আছে আমি বললাম তোমাদের হচ্ছে পুরোটা স্কুলে মোটামুটি 10টা ক্লাসরুম আছে শিক্ষার্থীদের জন্য সো 10টা ক্লাসরুমে 2টা করে ফ্যান 2টা করে লাইট আছে 2টা করে বাল্ব আছে ঠিক আছে সো আমাকে বলো প্রতিটা রুমে 10টা রুমে কি 2টা ফ্যান 2টা বাল্ব থাকবে না 2টা ফ্যান 2টা বাল্ব থাকবে থাকবে তো এখন আমি যদি বলি তোমাকে আমি হাতে কলমে শেখাই দিলাম যে একটা রুমের মধ্যে কিভাবে 2টা ফ্যান 2টা বাল্ব লাগাতে হয় বা সুইচিং করতে হয় তুমি বাকি 9টা রুমে কিভাবে সুইচিং করতে হয় পারবা না পারবা তো কেন পারবা কারণ এক্স্যাক্টলি সেম জিনিস রিপিট করতেছে বা প্রতি সময় ব্যাপারটা চলে আসতেছে সিমেট্রি ব্যাপারটা চলে আসতেছে সো বুঝতে পারতেছো সিমেট্রি ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট বা সিমেট্রি ব্যাপারটা প্রবলেম গুলাকে কতটা রিডিউস করে নিয়ে আসে তুমি 10টা রুমে ইন্ডিভিজুয়ালি 10 জনকে কাজে না লাগে একজনকে হচ্ছে আমি একটা জায়গায় সুন্দর মতো আগে কাজে লাগাবো দেন ওই জিনিসটা 10 বার রিপিট করবো ওইটাই সিমেট্রির ব্যাপার রাইট সো আমাদের সার্কিটের ক্ষেত্রে সিমেট্রি এক্স্যাক্টলি সেম আমি হচ্ছে অনেক বড় সার্কিটকে ইন্ডিভিজুয়ালি সলভ না করে করে ইন্ডিভিজুয়ালি সলভ না করে করে আমি কি করব ওই সার্কিটের মধ্যে আগে সিমেট্রি খুঁজবো যে সিমেট্রি পাই কিনা সিমেট্রি যদি পাই দেন আমি সিমেট্রির এক পাশ সলভ করবো আরেক পাশে 2 দিয়ে গুণ দিয়ে দিব একদম ইজি ঠিক আছে সো ওই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি সো সিমেট্রি দুই রকম একটা হচ্ছে হরাইজন্টাল সিমেট্রি আর একটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি এখন হরাইজন্টাল সিমেট্রি কি আর ভার্টিক্যাল সিমেট্রি কি জাস্ট এই জিনিসপাতিগুলো দেখলেই বুঝবা যেমন হরাইজন্টাল সিমেট্রি হচ্ছে এরকম ধরো আমি বললাম হচ্ছে এখানে একটা 2 ওহম রেজিস্ট্যান্স এখানে একটা 2 ওহম রেজিস্ট্যান্স এখানে 2 ওহম এখানে 2 ওহম এখন দেখো তুমি এখানে হচ্ছে হরাইজন্টালি ঠিক আছে মানে কি আনুভূমিক ভাবে একটা রেখা টানো আনুভূমিক ভাবে একটা রেখা টানো রেখা টেনে দেখো তো এটা আসলে উপরে যা আছে নিচে তাই আছে কিনা উপরে যা আছে তুমি নিচে তাই পাচ্ছ কিনা দেখো আনুভূমিক বরাবর একটা রেখা টানো রেখা টেনে দেখো উপরে যা আছে তুমি নিচে তাই পাচ্ছ উপরে 2 এর প্রতিফলন হিসেবে নিচে 2 আছে উপরে আরেকটা 2 এর প্রতিফলন হিসেবে নিচে আরো একটা 2 আছে ঠিক আছে এই যে মিকেল আব্দুল বলছে ইন্টিগ্রেশন হ্যাঁ এক্স্যাক্টলি সো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি মিকেল আব্দুল্লাহ সুন্দর একটা অবজারভেশন বলছে যে আমরা হচ্ছে যখন ইন্টিগ্রেশনে এরিয়া বের করতে চাই তখন হচ্ছে সিমেট্রি অ্যাপ্লাই করলে জিনিসপত্রগুলো ইজি হয়ে যায় ঠিক আছে এখন দেখো আমাদের যে হরাইজন্টাল বরাবর যে পিঙ্ক কালার লাইনটা আছে তুমি মনে রাখবা লাইনের উপর প্রতিটা পয়েন্টের ভোল্টেজ সেম কি প্রতিটা বিন্দুর বিভব সেম বা একই ঠিক আছে প্রতিটা বিন্দুর বিভব সেম বা একই ঠিক আছে প্রতিটা পয়েন্টের বিভব একই
এখন দেখো আমি হচ্ছে সেম প্রবলেমটা এভাবে দিলাম, ঠিক আছে? আমি হচ্ছে সেম প্রবলেমটা এভাবে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। আমি হচ্ছে সেম প্রবলেমটা এভাবে দিলাম যে ভাইয়া এখানে হচ্ছে উপরে ভ্যালুটা হচ্ছে 2, এটাও 2, বাট এটা 3, এটা 3। এখন আমাকে বলো তুমি যদি হরাইজন্টাল এখন আমাকে বলো তুমি যদি হরাইজন্টালি এই যে এরকম ভাবে যদি কোনো রেখা টানো, এখন কি সিমেট্রি পাচ্ছি? রেখার উপরে যা নিচে কি এক্স্যাক্টলি সেম ভ্যালু পাচ্ছি? উপরে 2, 2 এর সিমেট্রি হিসেবে 3 3 পাবো? 2 এর সিমেট্রি হিসেবে 3 কি কখনো পাবো আমরা? 2 এর সিমেট্রি হিসেবে 3 কি আমরা কখনো পাবো? অ্যান্সার হচ্ছে না ভাই, 2 এর সিমেট্রি হিসেবে আমরা 3 কখনো পাবো না। তার মানে আমরা অ্যাকচুয়ালি যে এখানে লাইনটা ড্র করছি, লাইনটা বা সিমেট্রি লাইনটা ড্র করাটাই ভুল হইছে। সিমেট্রি লাইনটা ড্র করাটাই ভুল হইছে। আমরা যদি উপরের দিকে সিমেট্রি লাইন ড্র করি, দেখো এই 2 এর সিমেট্রি হচ্ছে 3 এর সিমেট্রি 3, রাইট? তার মানে এখন আমরা সিমেট্রি পাচ্ছি। সো এখন যে সিমেট্রিটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি, বা হচ্ছে কি বলতেছি, এই যে এটা সেকেন্ড যেটা এটা, ঠিক আছে? এবং এক্স্যাক্টলি আবার সেম সিমেট্রির উপর প্রতিটা পয়েন্টে বিভব কি হয়? প্রতিটা পয়েন্টে বিভব সেম হয়, ঠিক আছে? প্রতিটা পয়েন্টে বিভব সেম হয়। এই ভার্চুয়ালি পাবো না, ভার্টিক্যাল পাবো, ভার্টিক্যাল সিমেট্রি পাবো। বুঝতে পারছি ভার্টিক্যাল আর হরিজন্টাল সিমেট্রিটা কিভাবে খুঁজতে হয়, বুঝতে পারছি কিনা বলো? এবং সিমেট্রির উপর কি বিন্দুগুলো এক্স্যাক্টলি সেম হয়। এখন ধরো আমি আমি কথার কথা ধরো আমি তোমাকে একদম ইজি একটা সার্কিট এটা সলভ করাই তোমাকে, ঠিক আছে? এটা আমি তোমাকে সলভ, আচ্ছা এটা আমি তোমাকে সলভ করাই, সলভ যদি করাই তাহলে দেখো কিরকম আসে। আমি তোমাকে এটাই সলভ করাই, এই যে সেকেন্ডটা সলভ করাই। সেকেন্ডে যদি সলভ করি, সেকেন্ডে দেখো এরকম ছিল, আমাদের সেকেন্ডটা হচ্ছে এরকম ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স। ভাই হাতের লেখা আজকে খুব বাজে হচ্ছে, একটু বুঝে নিও। এটা হচ্ছে 2, এটা 2, এটা 3, এটা 3, ঠিক আছে? ভাইয়া হচ্ছে এই যে দুইটা টার্মিনাল পয়েন্টের এন্ডে আমরা কি বের করবো? রেজিস্ট্যান্স বের করবো। ভাইয়া বলছে কি, ভাইয়া বলছে যে সিমেট্রি লাইনের উপরে, ঠিক আছে? সিমেট্রি অক্ষের উপরে সিমেট্রি অক্ষের উপরে প্রতিটা পয়েন্টের বিভব সেম। প্রতিটা পয়েন্টের বিভব যদি সেম হয়, আমি হচ্ছে কোন দুইটা পয়েন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করব? ধরো আমি বললাম এটা এ আর এটা হচ্ছে বি, এ বি পয়েন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করব। সো আমি হচ্ছে এই দুইটা নোডাল অ্যানালাইসিস করব। নোডাল অ্যানালাইসিস করে হচ্ছে আমি দেখব যে কোথায় কি আছে, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। ভালো কথা, দেখো এবং মাঝখানে কি একটা কমন পয়েন্ট আসতেছে না? মাঝখানে কি আসতেছে? একটা কমন পয়েন্ট আসছে। আমি এই পয়েন্টটাকে বললাম হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটাকে বললাম হচ্ছে সি পয়েন্ট। সি পয়েন্ট, দেখো এ এবং সি এর মাঝে 2 আছে, এ এবং সি এর মাঝে কত আছে? 3 আছে, রাইট? সো আমি একটা মাঝখানে একটা পয়েন্ট পাইছি যেটাকে আমি বলতেছি সি পয়েন্ট। এ এবং সি এর মাঝে কত আছে? এ এবং সি এর মাঝে 2 আছে, এ এবং সি এর মাঝে 3 আছে, 2 আছে এবং 3 আছে। এবং আবারও কি পাইছি? সি এবং বি এর মাঝে 2 আছে, সি এবং বি এর মাঝে 3 আছে। 2 এবং সি এবং বি এর মাঝে 3। দেখো ইজি প্রবলেমটা ভাইরা অনেক হার্ড করে সলভ করতেছি। ইজি প্রবলেমটা কি করতেছি? ভাইরা অনেক হার্ড করে সলভ করতেছি। সো তুমি এখন ক্যালকুলেট করো এই 2 এবং 2 কিভাবে আছে? প্যারালালি আছে। প্যারালালি থাকলে আমরা কিভাবে বের করি বলো তো? প্যারালালি থাকলে আমরা কিভাবে বের করি? সো এটা কিভাবে করব? 2 যদি করি 2 এবং 3 প্যারালাল আছে, প্যারালাল থাকলে আমরা কিভাবে করি? ইনভার্স করে করে যোগ করি, রাইট? সো এটা আসবে হচ্ছে 5/6। এটা আসবে কত? এটা আসবে হচ্ছে 5/6, এটা আসবে হচ্ছে 5/6। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তার মানে কত আসবে? 5/6, 5/6, তার মানে 5/3। 5/3 দুইটা যোগ করলে কত আসবে? দুইটা যোগ করলে হচ্ছে তুলরোধ কত আসবে? আর এ বি এর মাঝে 5/3 ওহম। বুঝতে পারছি কিভাবে তুলরোধ বের করতে হয়? বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি কিনা বলো? হুম 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 হুম। বুঝতে পারছি কিনা বলো? 12/5 বা 5/3 আর কি। বুঝতে পারছি কিনা বলো?
হুম, 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 হুম। ভাই এভাবেই কেন করতে হচ্ছে ভাই? এভাবে কেন করতে হচ্ছে? সার্কিটটা তো ইজি। সার্কিটটা হয়তো এখন ইজি। বাট তুমি যখন অনেক কমপ্লেক্স সার্কিট পাবা, ঠিক আছে? তোমাকে দেখাই। তুমি এই সার্কিট গুলো হচ্ছে নরমালি করতে পারবা না। যেমন তোমাকে যদি ভাইয়া বলি এটা, ঠিক আছে? এটা তুমি নরমালি করতে পারবা? আমাকে বলো করতে পারবা কিনা? তারপর হচ্ছে ধরো ভাইয়া বললাম এটা তুমি করো নরমালি। রেজিস্ট্যান্স কিভাবে শ্রেণীতে আছে নাকি প্যারালাল আছে তুমি পারবা? জানো? কোনটা কিভাবে আছে তুমি জানো? তুমি জানো কিনা আমাকে বলো। কোন রোধের সাথে কোনটা শ্রেণীতে, কোন রোধের সাথে কোনটা প্যারালাল আছে তুমি কি জানো? এটা গেল। ধরো এটা বললাম। কোনটার সাথে কিভাবে কোনটা কিভাবে আছে তুমি জানো? জানো কিনা ভাইকে বলো যে না ভাই আমি জানি যে এটার সাথে এটা সিরিজে আছে, ওইটার সাথে এটা প্যারালাল আছে। আমি জানি এই জন্য আমি করবো না। জানো কিনা বলো। উম, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে একটা সার্কিট সলভ করবো, বাকি হলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে ভাইরা, এটা সলভ করি। ঠিক আছে, এটা একটু দেখতে একটু হার্ড মনে হইতেছে। এটা দেখতে হার্ড মনে হচ্ছে, এটা তো একদম ইজি। অক্টোপাসের বাচ্চা দেওয়া আছে, 4টা ঘর 4টা ঘর, 16টা ঘর। এটা দেখতে ত্রিভুজের মতো একটু কমপ্লেক্স মনে হইতেছে। সরি, এটা একটু সলভ করে ট্রাই করো তো দেখি। প্রথমে দেখবো যে এখানে কোন ধরনের সিমেট্রি পড়তেছে। ঠিক আছে, কোন ধরনের সিমেট্রি এখানে পড়তেছে। এন্ড সিমেট্রি একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিমেট্রি দিয়ে তুমি অর্ধেকটা সার্কিট সলভ করবা, মানে যতটুকু অংশ সিমেট্রিতে পড়ে ততটুকু অংশ সলভ করবা, সলভ করে ভ্যালুটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিবা। ওইটা হচ্ছে আমার অ্যান্সার। ভাইরও এক্স্যাক্টলি সেম কাজ করবো। সিমেট্রির মধ্যে হচ্ছে আমরা অর্ধেকটা সলভ করবো, বাকি অর্ধেকটা এক্সাক্ট সেম ভ্যালু আসবে, দেন হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে, ওইভাবে করলে হয়ে যাবে। এখানে হচ্ছে তোমার বর্তনীর তলরোধ বের করতে হবে। সো প্রথম কথা হচ্ছে তোমার সিমেট্রি ফাইন্ড আউট করতে হবে। সিমেট্রি আসলে কোন জায়গায় আছে কোন জায়গায় নাই। একজন বলতেছে হরাইজন্টাল সিমেট্রি। হরাইজন্টাল সিমেট্রি এখানে আদৌ এক্সিস্ট করে কিনা ভাইকে বলো তো। হরাইজন্টাল সিমেট্রি আদৌ এক্সিস্ট করে কিনা? ভাইরা হরাইজন্টাল লাইন আঁকাই। ঠিক আছে, হরাইজন্টাল লাইন আঁকাইলাম। তুমি আমাকে বলো এই 2 এর সিমেট্রি কে? এপাশে কি 2 কোথাও আছে? এই আর এর সিমেট্রি কে? আর এর সিমেট্রি ওই পাশে কোথাও আছে? এই 2 এর সিমেট্রি কে? নাই, কোথাও নাই তো ভাই, নাই তো। না থাকলে তুমি হরাইজন্টাল সিমেট্রি কেমনে দিবা? হরাইজন্টাল সিমেট্রি দিতে পারবে না, না থাকলে। হরাইজন্টাল সিমেট্রির জন্য কি থাকা লাগে আমার? একটা কি থাকা লাগে হরাইজন্টাল সিমেট্রির জন্য? আমার হচ্ছে আহ এর সিমেট্রিক্যাল পোর্শনটা থাকা লাগে। বাট এখানে তো সিমেট্রিক্যাল পোর্শন নাই ভাইয়া। বলো আমাকে, এখানে সিমেট্রিক্যাল পোর্শন যদি নাই থাকে তাহলে তুমি কেমনে হরাইজন্টাল সিমেট্রি বলতেছো? হরাইজন্টাল সিমেট্রি তো এখানে হবে না। হবেটা কি? হবেটা হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি ভার্টিক্যাল সিমেট্রি। আমি যদি এ থেকে ভার্টিক্যাল সিমেট্রি টানাই, দেখো ভার্টিক্যাল সিমেট্রি যদি টানাই কি হচ্ছে, আমার এই আর এর জন্য এই পাশে আর আছে, এই আর এর জন্য এই পাশে আর আছে, এই টু আর এর জন্য এই পাশে টু আর আছে, রাইট? দেখো সবগুলা পাচ্ছ কিনা? প্রতিটা রেজিস্ট্যান্সের একটা করে সিমেট্রিক্যাল পোর্শন আছে। প্রতিটা রেজিস্ট্যান্সের কি হচ্ছে, একটা করে সিমেট্রিক্যাল পোর্শন আছে, রাইট? প্রতিটা রেজিস্ট্যান্সের একটা করে সিমেট্রিক্যাল পোর্শন আছে। বুঝতে পারছি, প্রতিটা রেজিস্ট্যান্সের কি হচ্ছে, একটা করে সিমেট্রিক্যাল পোর্শন আছে। উম, প্রতিটা রেজিস্ট্যান্সের একটা করে কি আছে, সিমেট্রিক্যাল পোর্শন আছে, রাইট? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ২ টা রোধ যে ভাগ হয়ে গেল এটার কি হবে? সো এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি মাঝখানে যে ২ টা রেজিস্ট্যান্স ভাগ হয়ে গেছে। সো তুমি কি করবা? ভাগ হয়ে যাওয়া রেজিস্ট্যান্স গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ২ টা অংশে ভাগ করে নিবা। ঠিক আছে? যেমন মানে ভাগ হয়ে যাওয়ার ব্যাপারটা কি? ভাগ হয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে এই লাইনের এই লাইনের বাম পাশে একটু আছে, ডান পাশে একটু রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? এই লাইনের বাম পাশে একটা রেজিস্ট্যান্স আছে, ডান পাশে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? ৩ টা কিভাবে ভাই মিকেল আব্দুল্লাহ বলতেছে ৩ টা যে রেক্টেঙ্গেল আছে ওইগুলো দিয়ে কিভাবে ভাই বলো তো, এক্স্যাক্টলি কিভাবে তুমি করতে চাচ্ছ ভাইকে বলো তো? ৩ টা রেজিস্ট্যান্স কই আছে? ৩ টা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তুমি কিভাবে করতে যাচ্ছ ভাইকে একটু বলো তো? কিভাবে করতে যাচ্ছ ভাইকে একটু বলো? হুম, হুম।
হ্যাঁ ওয়াইডালটা দিয়ে করা যাবে, বাট ভাইয়া ওয়াইডালটা কিন্তু দেখাই নাই, ঠিক আছে ভাই কিন্তু ওয়াইডালটা দেখাই নাই। ওয়াইডালটা কিন্তু ভাইয়া দেখাই নাই। এ বি ডি ই, এ বি ডি ই, না ভাই এরকম অর্ধেকটা তুমি মানে সিমেট্রি যখন চিন্তা করবা, পুরোটা সার্কিটের মধ্যে সিমেট্রি চিন্তা করবা, ঠিক আছে। সো সিমেট্রিক্যাল মানে তুমি সার্কিটটাকে হচ্ছে আলাদা করে ভাগ করে নিচ্ছ, ঠিক আছে। তুমি ভাগ করে যদি নিয়ে নাও যে এতটুকু পোর্শন তুমি ভাগ করে নিয়েই নাও, এতটুকু পোর্শন তুমি ভাগ করে নিয়েই নাও, সো ওইটার সাথে বাকি যে পোর্শনটা আছে ওটা কি তুমি কিভাবে আছে মানে কিভাবে বুঝবা বাকি পোর্শনটা কি শ্রেণীতে আছে নাকি প্যারালাল আছে, তুমি কেমনে বুঝবা বলো। সো এরকম যেহেতু বোঝার কোনো ওয়ে নাই, সো এমন ভাবে তোমার সিমেট্রিক্যাল পোর্শন নিতে হবে যাতে একটা পোর্শনের সিমেট্রি হলে অপর পোর্শনটা পাওয়া যায়। সো এটা হচ্ছে প্রথম ব্যাপারটা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তুমি সার্কিটের স্পেসিফিক কিছু একটা পোর্শন সিমেট্রিক্যাল চিন্তা করতে পারো, তখন কি চিন্তা করবো যখন তোমার একদম 100% শিওর থাকবে যে বাকি যে এলিমেন্ট গুলো আছে ওইগুলা হয়তো সিরিজে আছে নয়তো প্যারালাল আছে। আমরা কেন সিমেট্রিক্যাল চিন্তা করতেছি, কারণ আমাদের জিনিসপাতিগুলো যাতে ইজিলি সলভ করতে পারি, ঠিক আছে, ইজিলি যাতে সলভ করতে পারি। তো তুমি যদি আলটিমেটলি এমন ভাবে সিমেট্রিটা নাও, সিমেট্রি নেওয়ার পর দেখা যায় প্রবলেমটা আরো কমপ্লেক্স হয়ে গেছে, লাভ তো হবে না, আর প্রবলেমেটিক হবে, রাইট। এখন দেখো আমাদের এই যে আর আর এই ব্যাপারটা হচ্ছে একটা বাম পাশে চলে আসবে। দেখো আমি হচ্ছে এইভাবে চিন্তা করতেছি, এই যে এই বাম পাশে আর এর অর্ধেক চলে আসবে আর ডান পাশে আর এর অর্ধেক চলে আসবে। দেখো এ আর বাই টু এর রেসপেক্ট আর বাই টু কি সিমেট্রিক্যাল হয়েছে কিনা, সিমেট্রিক্যাল হয়েছে কিনা আমাকে বলো। এখন দেখো এ আর বাই টু কি সিমেট্রিক্যাল। এখন দেখো এখানেও কি একটা আর বাই টু চলে আসবে, এখানেও কি একটা আর বাই টু চলে আসবে। দেখো এ আর বাই টু রেসপেক্ট আর বাই টু মানে এ আর ভেঙে দুইটা অংশে ভাগ হয়ে গেছে, একটা 4/2 আর একটা 4/2, আর বাই টু বাম পাশে একটা ডান পাশে একটা, সিমেট্রিক্যাল হয়েছে, হয়েছে, ভালো কথা। এখন ভাই বলতে পারছে ভাই এটা কি করবে, এটা কি আমাদের যে পয়েন্টের ভোল্টেজ সেম ছিল মানে কি সমবিভব বিন্দু ছিল, সমবিভব বিন্দুর উপরে পড়ে গেছে, সমবিন্দু বিভবের উপরে যদি পড়ে যায় এটা হচ্ছে শর্ট হয়ে গেছে তোমার। সরি সরি ভাই একটু পানি খাই নিচ্ছি। হ্যাঁ তা আমি একটা অ্যান্সার দিছি। দেখো এটা হচ্ছে আমরা কিভাবে করব। তোমাদের হুইটস্টোন ব্রিজের কথা মনে আছে? হুইটস্টোন ব্রিজের কথা মনে আছে? কি আঁকাচ্ছি আজকে, তো আঁকানোর হাতও একদম বাজে হয়ে গেছে। হুইটস্টোন ব্রিজের কথা মনে আছে কিনা? আমাদের যখন পি কিউ আর এস এই দুইটা রেশিও সেম আসতো, মাঝখানে আমি রেজিস্ট্যান্স যাই দিই ওইটাকে আমি ইনক্লুড করতাম নাকি এক্সক্লুড করতাম, ওইটা আমরা বাদ দিয়ে দিতাম, রাইট। ওইটা আমরা বাদ দিয়ে দিতাম, ওইটা আমরা বাদ দিয়ে দিতাম। সো বাদ দিয়ে কেন দিতাম, কারণ এখান দিয়ে হচ্ছে কারেন্ট যাইতো না, রাইট, কারেন্ট যাইতো না, মানে এখানে কি ওপেন সার্কিটের মতো বিহেভিয়ার দেখাইতো, রাইট, ওপেন সার্কিটের মতো বিহেভিয়ার। কারেন্ট যাইতো না বলতে হচ্ছে এখানে কি শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার দেখাইতো, এখানে প্রতিটা লাইনে কি ভোল্টেজ সেম ছিল, রাইট। এক্স্যাক্টলি এখানেও প্রতিটা সার্কিটে প্রতিটা পয়েন্টে ভোল্টেজ কি হবে, সেম হবে। কেন সেম হবে ভাই বলে দিছি, ভাই সিমেট্রি লাইনের উপরে প্রতিটা পয়েন্টে ভোল্টেজ কি হয়, সেম হয়। তার মানে টু আর অ্যাকচুয়ালি আমাদের সমবিভব বিন্দুর মতো কাজ করতেছে, সমবিভব বিন্দুর মতো কাজ করতেছে। সমবিভব বিন্দু মতো যদি কাজ করে আমার একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি কারেন্টই ফ্লো না করে, আমি ওই রেজিস্ট্যান্সকে কেন ইনক্লুড করব, কেন? এটা ধর হচ্ছে এ বিন্দু, এটার ভোল্টেজটা ভিএ, এটা হচ্ছে বি বিন্দু, এটার ভোল্টেজটা বিবি, এটা হচ্ছে আর, এদিকে হচ্ছে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওহমসের ল থেকে আমরা জানি না আই সমান হচ্ছে ভিএ মাইনাস বিবি ডিভাইড বাই আর। যদি ভি এবং বিবি দুটো সমান হয় তাহলে আলটিমেটলি এটা কত আসে, জিরো আসে। জিরো আসলে আমরা কি করি, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা সার্কিট থেকে জাস্ট ছিঁড়ে ফেলে দেয়। মনে আছে কিনা বলো? এত জিনিসপাতি কিন্তু আমরা অলরেডি গত দুইটা ক্লাসে ডিসকাস করে আসছি, মনে আছে কিনা বলো আমাকে, এই জিনিসপাতিগুলো মনে আছে কিনা, রিলেট করতে পারতেছি না যে দুই টু আর মানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা এখানে জাস্ট মানে খুদাই দিয়ে রাখছে, এর কোনো কাজই নেই এখানে। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা বলো। সরি, দেখছো একটু কমপ্লেক্স বা রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করতে গেলে জাস্ট একটা থিওরাম দিয়ে কোনো কিছু সলভ করা যায় না, আমার একাধিক থিওরাম মাথায় রাখতে হয়, দেন হচ্ছে এই প্রবলেম গুলো ইজিলি চলে আসে। তো আমি কি করবো, আমি হচ্ছে পুরোটা সার্কিট সলভ করবো না, আমি হচ্ছে বাম পাশের অর্ধেকটা সলভ করবো, দেন 2 দিয়ে গুণ দিয়ে ডান পাশের ভ্যালুটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, সো আমি কি করলাম দেখো, আমার বাম পাশে কি কি আছে ওই জিনিসটা আমি বুঝবো ভালো মতো। আমি বাম পাশে একটা বিন্দুকে বি বিন্দু বলা আছে, আর একটা বিন্দুকে আমি ধরো হচ্ছে এক্স বিন্দু ধরে নিলাম, তার মানে আমার বি এবং এক্স এর মাঝে রেজিস্ট্যান্স গুলো বের করতে হবে। ভালো কথা, আমার একটা পয়েন্ট হচ্ছে বি বিন্দু,
এবং একটা পয়েন্ট হচ্ছে এক্স বিন্দু। মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে ই বিন্দু আছে, ঠিক আছে? মাঝখানে হচ্ছে কি আছে? ই বিন্দু আছে। ভালো কথা, মাঝখানে কি আছে? ই বিন্দু আছে। এখন দেখো, প্রথম হচ্ছে বি এবং ই এর মাঝে 2r, বি এবং ই এর মাঝে 2r। ভালো কথা, বি এবং এই যে এই পুরাটা বিন্দু কিন্তু এক্স বিন্দু, এক্স এর মাঝে কি r/2, বি এবং এক্স এর মাঝে r/2, r/2, ঠিক আছে? বি এবং এক্স এর মাঝে r/2, ই এবং এক্স এর মাঝে r/2, ই এবং এক্স এর মাঝে r/2, r/2, ই এবং ডি এর মাঝে আর, ই এবং ডি এর মাঝে, সরি ই এবং ডি মানে কি এক্স, ই এবং এক্স এর মাঝে আর, ই এবং এক্স এর মাঝে আর, আর কি আছে? বি এবং এক্স এর মাঝে আর, বি এবং এক্স এর মাঝে হচ্ছে আর। সো এই সেম জিনিসটা ডান পাশে রিপিট করবে। কিভাবে রিপিট করবে? এটার সাথে শ্রেণীতে রিপিট করবে, ঠিক আছে? সেম জিনিসটা। ওকে, এখন দেখো, এটা তুমি সলভ করতে পারবে না? এটা তুমি সলভ করতে পারবে কিনা বলো? আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিভাবে আছে? এই ভ্যালুটা হচ্ছে প্যারালালে আছে, রাইট? দুইটা ভ্যালু মিলে একটা হবে, এবং এই একটার সাথে এই 2r কিভাবে আছে? শ্রেণীতে আছে। দেন এই তিনটা মিলে একটা হবে, দেন তিনটা কি প্যারালাল আছে। এটা পারবা কিনা বলো? পারবা কিনা বলো? লাইন টানলেও বিভব কিভাবে আসে? ভাইয়া বিভব আসে নাই, সিমেট্রির ব্যাপারটা এটা। সিমেট্রির ব্যাপারটা হচ্ছে ভাইয়া, বিভব লাইন যখন টানবো, সিমেট্রিক্যাল লাইন যখন টানবো, ওই লাইনের উপর প্রতিটা পয়েন্টে বিভব যাই হোক সেম হবে। বিভব যাই হোক, 10 ভোল্ট হইতে পারে, 20 ভোল্ট হইতে পারে, 40 ভোল্ট হইতে পারে, সেম হবে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি উল্টা ভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? আমরা সিমেট্রিটাকে হচ্ছে তখনই আনি যখন কারেন্ট ফ্লো সেম হয়। ভাইয়া যদিও উল্টা বলছি, সিমেট্রি আছে, ওহমস ল অনুযায়ী ভোল্টেজ সেম, কারেন্ট জিরো আসে, কারেন্ট জিরো আসে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে না। বাট অ্যাকচুয়ালি সিমেট্রির ব্যাপারটা হচ্ছে যখন কারেন্ট ফ্লো সেম হয়। ধরো 10টা ধরো আমার এখান থেকে 10 দিকে 10টা রোদ বেরোইছে, 10 থেকে 10টা রোদ বেরোইছে। এখন প্রতিটা রোধের মধ্য দিয়ে যদি সেম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, ভালো মতো বুঝো, জিরো কিন্তু বলতেছি না ভাইয়া, প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি সেম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাইলে বলতে পারবো এরা ইলেকট্রিক্যালি একটা রোধ আরেকটা রোধের সিমেট্রি। যদিও ভাই হরাইজন্টাল ভার্টিক্যাল চেহারা দেখে বলতেছি, হরাইজন্টাল মানে হচ্ছে উপরে যা নিচে তা, ভার্টিক্যাল মানে হচ্ছে ডানে যা বামে তা। এটা ঠিক আছে, দুইটা আমাদের ডেফিনিশনের সাথে ঠিক আছে। বাট প্র্যাকটিক্যালি যদি ভাই ইলেকট্রিক্যাল সিমেট্রির কথা বলি, ইলেকট্রিক্যাল আর হচ্ছে জিওমেট্রিক্যাল, ম্যাথমেটিক্যাল, বায়োলজিক্যাল জিনিসপাতি কিন্তু আলাদা। অলরেডি বলছি ইলেকট্রিক্যাল নোট পড়ানোর সময়, নোডাল অ্যানালিসিসের সময়। সো ইলেকট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি বলি, যেই যে রেজিস্ট্যান্স গুলোর মধ্য দিয়ে একটা পয়েন্ট থেকে সমান পরিমাণে কারেন্ট বেরোচ্ছে, ভালো মতো বুঝো, যেই যে রেজিস্ট্যান্স গুলোর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সমান মানের কারেন্ট যাচ্ছে, ওই রেজিস্ট্যান্স গুলা একটার সাপেক্ষে আরেকটা সিমেট্রিক্যাল। ডাজেন্ট ম্যাটার এরা কি বাম দিকে আছে, উপরের দিকে আছে, নিচের দিকে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যেই দিকেই থাকুক, এরা কি একটা একটা সিমেট্রিক্যাল, ঠিক আছে? এই যে তাহমিদ সুন্দর একটা কথা বলছে, বিভব পার্থক্য শূন্য হবে, বিভব যাই হোক না কেন, এক্স্যাক্টলি ভাইয়া, বিভব পার্থক্য শূন্য হবে। এখন সিমেট্রিক্যাল, এটা হচ্ছে সিমেট্রিক্যাল লাইনের উপরে কথা বলতেছি। বাট আমি যদি প্র্যাকটিক্যাল পারপাসে সিমেট্রি কি বুঝাইতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম। আবারও বলতেছি, ভাইয়ার শরীর থেকে ধরো 10টা রেজিস্ট্যান্স তুমি 10 দিকে দিয়েছো, এবং ভাইয়ার বডি থেকে হচ্ছে 10টা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, সেম অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে। তার মানে কি 10টা রেজিস্ট্যান্সের বাধা সেম, বাধা সেম। সো এই যে 10টা রেজিস্ট্যান্স, একটা আরেকটাকে, একটার সাপেক্ষে আরেকটাকে আমি বলবো হচ্ছে সিমেট্রিক্যাল। ডাজন্ট ম্যাটার ওরা কোন দিকে কিভাবে আছে, ভার্টিক্যাল নাকি না, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার ভাই। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিমেট্রির সৌন্দর্য, ঠিক আছে? তুমি যখন আস্তে আস্তে আরো বড় হবা, তখন জিনিসপাতিগুলো বুঝবা। যদি তোমাদের লেভেলে নাই ভাই, যতটা পসিবল তোমাকে বোঝানোর ট্রাই করছি, ঠিক আছে? এইসব জিনিস না বুঝলেও প্যারা নাই, বাট যদি বুঝতে পারো একটু ফ্লেক্স নেবে। দোস্ত জানিস, শেখর মাহিন ভাই, শেখর শুভ ভাই তো পড়াইছে, জিমি ভাই তো এইসব জিনিসপাতি পড়াইছে, পারিস তোরা, খেলে দিব, মাঠে আইস। So, একটু ফ্লেক্স নেওয়ার জন্য আর কি। বিভব পার্থক্য জিরো হলে কি কারেন্ট যাবে? না ভাই, কেন কারেন্ট যাবে বলো? বিভব পার্থক্য জিরো হলে কেন কারেন্ট যাবে? সদৃশ হবে, সদৃশ না। ফ্রেন্ডদের সাথে যখন নিবা, আলোচনা করবা, কিছু ব্যাপার হচ্ছে একটু সিলেক্টিভ হবে, লাইক মানে ইংলিশ টার্ম গুলো হচ্ছে একটু বেশি বেশি ইউজ করবা আর কি। তাহলে দেখবা ওরা একটু ভাবে, আই না,
তাহমিদ, মোস্তাক, মিকাইল ওরা তো পড়তেছে, ঠিক আছে, ওরা তো পড়তেছে। আচ্ছা ভাইয়া, লাইনের মধ্যে যেই টুয়ার আছে ওইটা বুঝিনি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে বলো, তোমরা কি হুইটস্টোন ব্রিজ পড়ো নাই? হুইটস্টোন ব্রিজ পড়ছো কিনা আমাকে বলো। হুইটস্টোন ব্রিজ যদি পড়ে থাকো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আস। যদি পি বাই কিউ সমান আর বাই এস হয়, পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস হয়, তাহলে কি যে মাঝখানের রেজিস্ট্যান্স যেটা আছে আর প্রাইম, এটার মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয়? আর প্রাইমের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয় কিনা আমাকে বলো। আর প্রাইমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় কিনা বলো। কেন কারেন্ট ফ্লো হয় না? কারণ হচ্ছে এ পয়েন্টে যে ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ এক্সাক্ট সেম হয়। মানে দুই পয়েন্টের মাঝে ভোল্টেজের কোনো ডিফারেন্স থাকে না। এটা যদি 10 ভোল্ট হয় এটাও 10 ভোল্ট, এটা 5 ভোল্ট হলে এটা 5 ভোল্ট, এটা 6 ভোল্ট হলে এটাও 6 ভোল্ট। ভোল্টেজ ডিফারেন্স যেহেতু থাকে না, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না। এবং ইন দ্যাট কেস আমরা এটাকে হচ্ছে জাস্ট বাদ দিয়ে দেই সার্কিট থেকে, রাইট? মানে কি, ভোল্টেজ সেম হলে মাঝখানে যা পড়বে সব বাদ। সিমেট্রি লাইনের মধ্যে কি ভোল্টেজ সেম না? সিমেট্রি লাইনের মধ্যে কি ভোল্টেজ সেম কিনা আমাকে বলো। সিমেট্রি লাইনের শর্ত কি ছিল? প্রতিটা বিন্দুর বিভব সেম। প্রতিটা বিন্দুর বিভব কি সেম? সিমেট্রি লাইনের প্রতিটা বিন্দুর বিভব কি সেম। সো সিমেট্রি লাইনের প্রতিটা বিন্দুর বিভব যেহেতু সেম, তার মানে টু আর অ্যাকচুয়ালি সিমেট্রি লাইনের উপর পড়তেছে, টু আর কে আমি সিম্পলি বাদ দিয়ে দিব। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা বলো। এখন বুঝতে পারছো কিনা বলো। হুম হুম হুম। এগুলো কিন্তু ইজি, ঠিক আছে, মানে এগুলা এতটা কমপ্লেক্স না, এগুলো একটু নিচে নিচে এক্সপ্লোর করার ট্রাই করবা, দেখবো হচ্ছে ব্যাপারগুলো ইজি হয়ে যাচ্ছে আরো। বুঝতে পারছো কিনা বলো, যে কোয়েশ্চেন করছিলাম। আচ্ছা, মোস্তাক বলছে ভাইয়া তাহলে বিভব পার্থক্য শূন্য হলে কারেন্ট যাবে না। ওকে ভাইয়া, আমি হচ্ছে মোস্তাক শোনো, আমি হচ্ছে বলতেছি মানে প্র্যাকটিক্যালি সিমেট্রি বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি সিমেট্রি বলতে কি বোঝাচ্ছে ভাই, হচ্ছে এটা বুঝাইছিলাম। সো এখানে হচ্ছে ভাইরা সিমেট্রি, ক্লাস শেষ হয়ে যাবে, সেম ক্লাস শেষ হবে 5-10 মিনিটের মধ্যে। সিমেট্রি বলতে হচ্ছে ভাইরা এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি বোঝাচ্ছিলাম, বাট প্র্যাকটিক্যালি এমন হয় না। প্র্যাকটিক্যালি ধরো তোমাকে 3 ডাইমেনশনাল একটা সার্কিট দেওয়া আছে। প্র্যাকটিক্যাল হচ্ছে 3 ডাইমেনশনাল একটা সার্কিট দেওয়া আছে। তো সার্কিট যদি দেওয়া থাকে তাহলে তুমি কেমনে বুঝবা হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল সিমেট্রি, কেমনে বুঝবা? প্র্যাকটিক্যালি কি জিনিসপাতিগুলো দেখে বোঝা যায়? 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে বোঝা যায়। একটা প্লেনের মধ্যে যে সার্কিট গুলো তুমি আঁকাইতে পারো ওইটা দেখি বোঝা যায় এটা কি হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল। সো প্র্যাকটিক্যালি যখন 3 ডাইমেনশনালি তুমি চিন্তা করবা, জিনিসগুলো ফিল করার ট্রাই করো। 3 ডাইমেনশনালি যখন তুমি চিন্তা করবা, তুমি কি বুঝবা আদৌ এটা হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল সিমেট্রি শো করতেছে? ভাইয়া তো এটলিস্ট বুঝবো না। So, তখন অ্যাকচুয়ালি কিভাবে সিমেট্রিক্যাল জিনিসপাতিগুলো অ্যানালাইসিস করব? তখন আমি বললাম হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যতগুলা রোদ বের হবে, ঠিক আছে, যতগুলো রোদ বের হবে, আমার শরীর থেকে যদি 10টা রোদ বের হয় এবং ওই নির্দিষ্ট পয়েন্ট থেকে 10টা রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হবে। কি বলতেছি? সমান পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আমার শরীর থেকে যে 10টা রোদ বের হয়েছে, আমার শরীর থেকে 10টা রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো তখন বলবো এই রোধগুলা একটা আরেকটা সাপেক্ষে সিমেট্রিক্যাল, ঠিক আছে? এটা 3 ডাইমেনশনালি। 2 ডাইমেনশনালি পড়ো, মোর দেন এনাফ, 3 ডাইমেনশনালি লাগবে না, ঠিক আছে? আরো কিছু প্রবলেম দেওয়া আছে, ওইগুলো হচ্ছে একটু নিজেরা সর্ট আউট করার ট্রাই করবা। ততটা ইম্পর্টেন্ট না, বাট ভাই শুরুতে যে জিনিসপাতিগুলো দেখাইছিলাম ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুরুতে যে জিনিসপাতিগুলো দেখাইছিলাম ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ইনফাইনাইট সার্কিটের ব্যাপারগুলো এগুলো একটু ভালো মতো দেখে নিবা। আর আমাদের মিলম্যানস থিওরাম, সিমেট্রিক্যাল ব্যাপার স্যাপার, ওয়াই ডেল্টা ব্যাপার স্যাপার, এগুলা না পারলেও প্যারা নাই, ঠিক আছে? না পারলেও প্যারা নাই। এগুলো যেগুলো দেখাইছি এগুলো মোর দেন ইম্পর্টেন্ট। তো তোমাদের কাজ হবে কি, স্লাইড হচ্ছে যা যা নিয়ে আসছিলাম সবকিছুই থাকবে। তোমাদের মিলম্যানস, ওয়াই ডেল্টা, তারপর হচ্ছে আহ সিমেট্রিক্যালের ব্যাপার স্যাপারগুলো সবগুলো থাকবে, নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? নিজেরা মাস্ট প্র্যাকটিস করবা। ওকে, তোমাদের সাথে ভাইয়ের চলতরিতের ক্লাস এতটুকুই ছিল।
নেক্সট হচ্ছে আবার দেখা হবে অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে, মোস্ট প্রবাবলি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে দেখা হইতে পারে। সো এখানে হচ্ছে আরো অনেক জিনিসপাতি নিয়ে আসবো, ঠিক আছে? সো সবার কাজ হবে কি, আমাদের কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো পড়ে ফেলা, প্র্যাকটিস যত বেশি পসিবল, যত রিসোর্স আছে সব জায়গা থেকে প্র্যাকটিস করবা, কোথাও থেকে যাতে প্রবলেম দিলে অ্যাটলিস্ট বলতে পারো যেটা এই বইয়ের অত নাম্বার প্রবলেম, ঠিক আছে? আর যারা হচ্ছে মেইনলি তো বুয়েটকে টার্গেট করতেছো, বুয়েটের যে কোয়েশ্চেন ব্যাংক আছে একদম ভেজে ফেলবা, এ টু জেড ভেজে ফেলবা, এমসিকিউ সিকিউ সবকিছু সুন্দর মতো বুঝে বুঝে সলভ করার ট্রাই করবা, ঠিক আছে? বুঝে বুঝে সলভ করার ট্রাই করবা। এমন না যে তুমি হচ্ছে মুখস্থ করতেছো, বইয়ের কোশ্চেন কিন্তু মুখস্থ করলে হবে না, ওরা সেম কোশ্চেন দিবে না, বাট কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিবে। আর এই চ্যাপ্টার মানে তড়িতের চ্যাপ্টার গুলোর সাথে কেমিস্ট্রির কিছু একটা রিলেশন আছে। তোমরা তড়িৎ রসায়ন পড়ছো না? তড়িৎ রসায়ন একটা রিলেশন আছে। সো তড়িৎ রসায়নটা ভালো মতো একটু বুঝে পড়ার ট্রাই করবা, ঠিক আছে? তড়িৎ রসায়নটা যদি ভালো মতো বুঝে পড়ো, তাহলে হচ্ছে তুমি একটু ফিল করে অ্যান্সার করতে পারবা। কিছু কিছু প্রবলেম দেখা যায় যে তড়িৎ রসায়ন এবং চলতড়িৎ দুইটা মিলাই দিচ্ছে, ঠিক আছে? তড়িৎ রসায়ন এবং চলতড়িৎ দুইটা মিলাই দিচ্ছে। সো যদি অ্যান্সার করতে চাও, ফুল মার্কস পাইতে চাও, তোমার তড়িৎ রসায়নটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? সো তোমাদের সাথে তো আবার দেখা হবে সেমিকন্ডাক্টর নিয়ে। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।